বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কাছে আম, মানে আপনারা অনেক কষ্ট করে এই সেশনে অংশগ্রহণ করেছেন, এই জন্য আপনাদের সবাইকে এরকম ভাবে আন্তরিক ধন্যবাদ। এবং যার জন্য এই সেশনটা আমরা আয়োজন করেছি এবং আমাদের সাথে হচ্ছে আমাদের বিসিমকো কোম্পানি আয়োজন করেছে, তিনি আর কেউ নন, আমাদের স্বনামধন্য, যার কথা বললে মানে যার প্রশংসা করলে আমরা অনেক কম হয়ে যাবে, এবং যিনি আমাদের এন্ডোক্রাইনোলজি সোসাইটির একজন অন্যতম পথ প্রদর্শক, আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ সাইফুদ্দিন স্যার, যার প্রত্যেকটি সেশন এবং প্রত্যেকটি ইনফরমেশন আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি কথা আমাদের কাছে অনেক বার্তাবহ। এবং তিনি আমাদের মানে এক ডাকে সাড়া দিয়েছেন এক্সেস মেডিকেল স্কুলে, এবং তার সাড়াতে এরকম ভাবে আমরা অনেকে এখানে অংশগ্রহণ করেছি। এবং যারা যারা অংশগ্রহণ করতে পারি নাই, তারা এরকম ভাবে পরবর্তীতে এই লাইভ সেশনটা দেখে নেবেন রেকর্ডেড ভিডিও হিসাবে। এবং স্যারের প্রত্যেকটি কথা অনেক অনেক গুরুত্বপূর্ণ, যা আমাদের আহ প্রত্যেক জীবনে যে খুব মানে খুব একটা বার্তাবাহক হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ। এবং আজকের আমাদের যে টপিক সেটা হচ্ছে ফ্যাক্ট অ্যাবাউট ইনসুলিন। তো আর দেরি না করে আমরা আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর মোহাম্মদ সাইফুদ্দিন স্যারকে অনুরোধ করব যে স্যার আজকে আমাদের সেশনটা শুরু করেন। থ্যাংক ইউ মেক্সিকো ফার্মা এবং ডাক্তার রিয়াদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ইনসুলিন একটু কনফিউজিং অনেকের জন্য, আশা করি অনেকটাই কনফিউশন আজকে ক্লিয়ার হয়ে যাবে। মিস্টার কামরুল, আমি সবাইকে আনমিউটের অপশনটা করে দিচ্ছি, তুলে দিচ্ছি, আপনি শুধু দেখেন আমার স্লাইড দেখা যাচ্ছে কিনা। স্যার স্লাইড পারফেক্টলি ওকে স্যার। আমার কথা তো পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ, সাউন্ড ইউর অডিয়েবল। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং টু লেডিস এন্ড জেন্টলম্যান। আমি ডাক্তার সাইফুদ্দিন, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন্ডোক্রাইনোলজি, ঢাকা মেডিকেল কলেজ। আমি জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। ইনসুলিন, আমি আমার স্টুডেন্টকে বলি ইনসুলিন হচ্ছে অনেকটা শিশু পার্কে রোলার কোস্টারের মতো। কাউকে দেখবেন যে কোনোভাবেই রোলার কোস্টারে উঠবে না, মানে একটা ভয়ের ব্যাপার। হ্যাঁ, আশা করি আপনাদের ভয় অনেকটাই কেটে যাবে আজকে এই প্রেজেন্টেশনের পরে। একদম আমরা একটা গ্যাপ হচ্ছে, আমরা এমবিবিএস ইনসুলিন যেটুকু পড়াই, ইনসুলিনের মেকানিজম অফ অ্যাকশন বা হচ্ছে ইনসুলিন কিভাবে কাজ করে, ইনসুলিন কিভাবে মেটাবলিজমকে এফেক্ট করে, কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যাল করতে যাই, মানে প্র্যাকটিক্যালি যখন আমরা পেশেন্ট দেখি বা অর্ডার করি, তখন আমাদের একটু কনফিউশন রাইজ করে। তো আশা করি অনেকটুকুই সমাধান হবে। আজকে আমি শুধু প্র্যাকটিক্যাল অংশটুকু বলবো, খুব বেশি থিওরি বলবো না। আপনার মাইক্রোফোন মিউট, ভিডিও অফ রাখেন, আপনি হেডফোন ইউজ করলে ভালো শুনতে পারবেন। আমার প্রেজেন্টেশন আমি এমন ভাবে করছি, ধরে নিচ্ছি আপনি একজন এমবিবিএস ডক্টর, যদিও অনেক স্পেশালিস্ট হয়তো এখানে শুনছেন। একদম খুব সহজ এবং সিম্পল করে আমার প্রেজেন্টেশনটা আমি প্রেজেন্ট করছি। সেশনের পর একটু কুইজ হবে এবং আপনি সরাসরি আনমিউট করে কোশ্চেন করতে পারবেন। আমি আনমিউটের অপশনটা আপাতত সাময়িক একটু বন্ধ করে রাখছি, প্রেজেন্টেশন আপনি সবাই পরিষ্কার শুনতে পারেন। Insulin was discovered in 1921 by Banting, Best and McLeod, for which they shared the Nobel Prizes for Medicine in 1923. 1921 সালে ইনসুলিন আবিষ্কার হয়েছে ব্যান্টিং, বেস্ট এবং ম্যাকলয়েড, এবং এটার জন্য তারা নোবেল প্রাইজ পাইছে 1923 সালে। এটা হচ্ছে ব্যান্টিং, এটা হচ্ছে বেস্ট, এটা হচ্ছে দ্য ডগ, যা প্যানক্রিয়াস থেকে প্রথম ইনসুলিন আবিষ্কার করা হয়েছিল। সুতরাং ব্যান্টিং, বেস্ট এবং ম্যাকলয়েড 1921 সালে ইনসুলিন আবিষ্কার করে। দিস ইজ দ্য ইনফরমেশন। আমাদের বডিতে ইনসুলিন সিক্রেশনের জন্য মেইন স্টিমুলাস হচ্ছে ব্লাড সুগার। তো আমাদের বডিতে সারাদিন 48 ইউনিট ইনসুলিন সিক্রেশন হয়। আমাদের বডিতে দেয়ার ইজ কন্টিনিউয়াস লো লেভেল সিক্রেশন অফ ইনসুলিন, যেটাকে আমরা বলছি বেজাল ইনসুলিন। এবং আমরা যে 3 বেলা খাচ্ছি বা তার মধ্যে স্ন্যাক্স খাচ্ছি, তখন একটু শার্প রাইজ হয়, সেটাকে আমরা বলছি বোলাস ইনসুলিন। বেজাল ইনসুলিন হয় 24 ইউনিট, বোলাস ইনসুলিন হয় 24 ইউনিট। তার মানে সারাদিনে আমাদের শরীরে 48 ইউনিট ইনসুলিন সিক্রেশন হয়। তার মধ্যে কিছু ইনসুলিন আছে continuous low level of insulin secretion throughout day and night, যেটাকে আমরা বলছি বেসাল ইনসুলিন। আর ফলোইং মিল যে ইনসুলিনটা আসে সেটাকে আমরা বলছি বোলাস ইনসুলিন। বেসাল 24, বোলাস 24, সারাদিনে একজন মানুষের বডিতে মোট 48 ইউনিট ইনসুলিন সিক্রেশন হয়। ইনসুলিন কোথায় কোথায় দেওয়া যায়?
umbilical area মানে নাভির চারপাশে, ফ্রন্ট এন্ড ল্যাটারাল অ্যাসপেক্ট অফ বোথ আপার থাই, আপার থাইয়ের উপরের অংশে সামনে এবং বাইরের দিকে, ফ্রন্ট এন্ড ল্যাটারাল অ্যাসপেক্ট অফ আপার আর্মে সামনে এবং বাইরের দিকে। ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন। একটা হচ্ছে umbilical area, front and lateral aspect of upper thigh and front and lateral aspect of upper arm. দেখাটা আবার দেখাই, umbilical area of abdomen, front and lateral aspect of both upper thigh, front and lateral aspect of both upper arm. সুতরাং umbilical area, front and lateral aspect of both upper thigh and front and lateral aspect of both upper arm. Educate the patient about injection site rotation. মানে হলো আমি রোগীদের বলি 1 মাস দিবেন নাভির চারপাশে, 1 মাস দিবেন ডান থাইয়ে, 1 মাস দিবেন বাম থাইয়ে, 1 মাস দিবেন ডান হাতে, 1 মাস দিবেন বাম হাতে। সব সময় একই জায়গায় ইনজেকশন দিতে থাকলে এখানে লাইপোএট্রফি এবং লাইপোডিস্ট্রফি হবে, সেজন্য সব সময় এক জায়গায় দেওয়া যাবে না। এবং আমি রোগীদের এটাও বলে দিই, নাভির পাশে যে 1 মাস দিবেন, সকালে এখানে দেন, দুপুরে বিকালে এখানে দেন, সকালে এখানে দেন, রাতে এখানে দেন, সকালে এখানে দেন, রাতে এখানে দেন। মানে নাভির পাশে যে দিবেন এক সময় এক জায়গায় দিবেন, যাতে একই জায়গায় বারবার ইনসুলিন ইনজেকশন দিয়ে লাইপোডিস্ট্রফি বা লাইপোএট্রফি হবে, যেটা আমি ভবিষ্যতে ছবি দেখাবো, এই আমাদের প্রেজেন্টেশনে ছবি দেখাবো। সুতরাং injection site education of the patient about injection site rotation is very important to prevent development of lipodystrophy. রোগীরা এসে আপনাকে জিজ্ঞেস করবে, আমি কিছু কোশ্চেন এখানে এগুলো আপনি বই পড়তে পাবেন না, কিন্তু প্র্যাকটিক্যালি রোগীরা আপনাদের সবসময় জিজ্ঞেস করবে। রোগী এসে জিজ্ঞেস করবে যে স্যার ইনজেকশন যে দিচ্ছি আমার জায়গাটা ক্লিনিং করার দরকার আছে কিনা। Cleaning is not essential unless hygiene is a real problem. Cleaning is indicated if patient in hospital and unable to have skin cleaned with ordinary soap and water. And alcohol pad commonly used in USA, although hexisol or split mixed cotton used in Bangladesh. তার মানে হলো হাইজিন যদি একটা প্রবলেম না হয় তা সাধারণত ক্লিনিং করা দরকার নাই। ক্লিনিং তখনই ইন্ডিকেটেড, দেখবেন অনেক পেশেন্ট আছে হসপিটালে বেড রিটেন অনেকদিন পর্যন্ত, অথবা বাসায় স্ট্রোক অথবা অন্য কোনো কারণে দীর্ঘদিন পর্যন্ত বেড রিটেন, যারা সাবান পানি দিয়ে প্রতিদিন একবার গোসল করতে পারছে না, তাদের ক্ষেত্রে ক্লিনিং করতে হবে, অন্যদের ক্ষেত্রে ক্লিনিং করা দরকার নাই। সুতরাং রোগীরা যখন আপনাকে জিজ্ঞেস করবে যে স্যার ইনজেকশন যে জায়গায় ইনসুলিন দেবো নাভির পাশে হাতে পায়ে আপনি আমাকে যেখানে দেখাই দিলেন ক্লিন করতে হবে কিনা, রোগীকে বলবেন আপনার রোগী প্রতিদিন একবার গোসল করতে পারছে কিনা, যদি গোসল করতে পারে তাই ক্লিনিং করা দরকার নাই। অথবা আপনি যদি মনে করেন যে রোগী বলছে দাবি করছে সে গোসল করছে, কিন্তু আপনার দেখে মনে হচ্ছে আসলে পেশেন্ট হাইজেনিক না, তাই হচ্ছে আপনি ক্লিনিং করতে পারেন। ইউএসএ তে সাধারণত অ্যালকোহল প্যাড ইউজ করে, আমাদের দেশে সাধারণত হেক্সিসল অথবা স্পিড মিক্সড কটন আমাদের দেশে বেশি ইউজ করে, কারণ এটার দাম কম। রোগী এসে জিজ্ঞেস করবে যে স্যার ইনসুলিনের সুই যে আমি ইউজ করছি এটা আমি কতবার পর্যন্ত ইউজ করতে পারবো। ঠিক আছে, প্রথমে গাইডলাইনটা দেখেন। Manufacturers recommend to use only once because sterility of your syringe not guaranteed. তার মানে যারা ইনসুলিন সিরিঞ্জ ম্যানুফ্যাকচার করছে তারা বলছে সিরিঞ্জ আপনি একবারই ইউজ করবেন, কারণ দ্বিতীয়বার ইউজ করলে এটা স্টেরিলিটি না, মানে স্টেরিলিটি এটা স্টেরাইল নাও থাকতে পারে। বেস্ট টু ইউজ ওয়ান্স ইফ পেশেন্ট হ্যাভ ইন্স্যুরেন্স দ্যাট কভার দ্য সিরিঞ্জ। আমরা যখন ইউএসএ ট্রেনিং করেছি তখন দেখলাম যে এক হচ্ছে রোগীদের বলা হচ্ছে যে আপনার ইনসুলিন যে সিরিঞ্জ আপনি ইউজ করছেন এটা আপনার ইন্স্যুরেন্সে কভারেজ আছে কিনা, ইন্স্যুরেন্সে কভারেজ যদি থাকে আপনি একবার ইউজ করেন, দুইবার ইউজ করার দরকার নেই। দিস ইজ দ্য সিনারিও অফ ইউএসএ। এখন বাংলাদেশের কথা ভাবেন, আমাদের দেশে রোগীদের প্রথম বলতে হবে যে আপনার সিরিঞ্জ দিয়ে শুধু আপনি ইউজ করতে পারবেন, অন্যজন ইউজ করতে হবে না। রোগী এসে বলে যে স্যার আমার বাসায় তো আমার আম্মাও ইনসুলিন নেই, আব্বাও নেই, আমিও নেই, আমরা তো স্যার একই সিরিঞ্জ ইউজ করি। প্রথম যে এডুকেশন আমাদের দেশের রোগীদের জন্য দরকার সেটা হচ্ছে একই সিরিঞ্জ একাধিক জন ইউজ করা যাবে না, আপনার সিরিঞ্জ দিয়ে আপনি ইউজ করবেন এবং আপনি মাল্টিপল টাইমস অনেকবার ইউজ করতে পারবেন। যখন আপনি দেখবেন ইনসুলিনের আগা একটু, ইনসুলিনের মাথা একটু বোতা হয়ে গেছে অথবা ইনজেকশন দেওয়ার জন্য আপনি ব্যথা পাচ্ছেন, তখন আপনি ইনসুলিন সিরিঞ্জটা চেঞ্জ করে নেবেন। তো আমরা যখন প্র্যাকটিস করি, যখন যেসব পেশেন্টরা একটু অ্যাফোর্ডেবল টাকা পয়সা আছে তাদেরকে আমরা বলি যে 3 দিন পর পর চেঞ্জ করবেন, আর যেসব পেশেন্ট একটু পুরো মনে হয় তাদেরকে বলি 1 সপ্তাহ পর পর চেঞ্জ করবেন। সুতরাং ইনসুলিন সিরিঞ্জ আমাদের দেশে আমরা রোগীদের বলবো আপনি অনেকবার ইউজ করতে পারবেন। যখন দেখবেন ইনজেকশনের টিপটা একটু বোতা হয়ে গেছে অথবা একটু ডিফর্ম হয়ে গেছে অথবা ইনজেকশন দিতে আপনার ব্যথা লাগছে, তখন আপনি ইনসুলিন সিরিঞ্জটা চেঞ্জ করে নেবেন। সাধারণত প্র্যাকটিসে আমরা ধনী লোকদের 3 দিন পর পর, অন্য সবাইকে মধ্যবিত্ত নিম্নবিত্ত অন্য সবাইকে 1 সপ্তাহ পর পর ইনসুলিন সিরিঞ্জটা চেঞ্জ করে ইউজ করতে বলি। ইনসুলিন কিভাবে দিবেন আমি প্রথমে ছবি দেখাই তাহলে আপনি বুঝবেন। প্রথমে স্কিনটা একটু ফোল্ড করে নেবেন, ফোল্ড করে একটু সোজা নাই। এক হচ্ছে আমি ইতিমধ্যে বললাম যে ক্লিন করার দরকার নাই যদি হাইজিন একটা প্রবলেম মনে না করেন। স্কিনটা ফোল্ড করে নেবেন, ইনসুলিন
90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিবেন এবং দেওয়ার পর এখানে 5 থেকে 10 সেকেন্ড অপেক্ষা করবেন, তারপর সুইটা বের করে ফেলবেন। একটা ইনফরমেশন এখানে আমি 3টা জায়গায় ইনসুলিন দেওয়া যায় বললাম। হাতে যদি আপনি দিতে চান তাহলে কিন্তু পেশেন্ট নিজে দিতে পারবে না, যদিও কিছু অনেক পেশেন্ট দেয়। হাতে দিয়ে আমরা সাধারণত দিয়ে আরেকজন দিয়ে দেওয়ার জন্য। ইনসুলিন সাধারণত 45 টু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া যায়, কিন্তু আমরা রোগীদের বোঝানোর সুবিধার্থে আমরা সবসময় 90 ডিগ্রিতে দিতে পারি। একদম যারা লিন এন্ড থিন তাদেরকে আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিবেন, কারণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলে অনেক সময় একটু ভিতরে ডিপে চলে যেতে পারে। সেই জন্য যারা একদম লিন এন্ড থিন তাদেরকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে বলবেন, আদারওয়াইজ সবাইকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে বলবেন। হ্যাঁ, সুইটা 5 থেকে 10 সেকেন্ড রেখে আপনি বের করে ফেলবেন, কোনো মেসেজ করার দরকার নাই। হ্যাঁ, এখন ব্যাখ্যাটা করেন তাহলে বুঝতে পারবেন। পিঞ্চ স্কিন ফোল্ড এন্ড এলিভেট স্লাইটলি টু অ্যাভয়েড আইএম ইনজেকশন। আমি যেটা বললাম 45 থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনসুলিন দেবেন। সবাইকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে বলবেন, এক্সেপ্ট ভেরি থিন পার্সন হলে তখন 45 ডিগ্রিতে দিতে বলবেন। নিডলটা 5 থেকে 10 সেকেন্ড রাখতে হবে, সাথে সাথে বের করে ফেললে কিছু ইনসুলিন বের হয়ে আসে, সেটা যাতে বের না হয়ে আসে সেজন্য আমরা 5 থেকে 10 সেকেন্ড ওই জায়গায় রেখে দিতে বলি। এবং কোনো মালিশ করা, ইনসুলিন দেওয়ার পর কোনো মেসেজ করা বা রাবিং করা দরকার নাই। সুতরাং আমি আবারও বলছি, স্কিন ফোল্ড করবেন 45 থেকে 90, সবাইকে 90 বলবেন। একদম লিনেন ক্লিন হলে 45 বলবেন, দেওয়ার পর 5 থেকে 10 সেকেন্ড অপেক্ষা করবেন, বের করে দিবেন, কোনো মেসেজ করার দরকার নাই। এটা আপনাকে ছবি প্র্যাকটিক্যালি আপনার বোঝানোর জন্য স্কিনটা ফোল্ড করে নিয়ে তারপর সোজা করে দিবেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল। কিছু পেশেন্ট দেখবেন, আমি সামনে আরেকটু ডিটেইলস ডিসকাস করব, দুইটা ইনসুলিন একসাথে মিশানো ইনসুলিন পাচ্ছে। একটা হচ্ছে রেগুলার ইনসুলিন আর একটা হচ্ছে এনপিএইচ। আপনার যদি ফার্মাকোলজিতে যদি মনে থাকে, নিউট্রাল প্রোটামিন হ্যাস্টন, মানে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন। কিছু পেশেন্ট দেখবেন যে রেগুলার বা শর্ট অ্যাক্টিং এবং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন মিশানো পাচ্ছে। এটা কিন্তু পানির মতো পরিষ্কার, এটা ঘোলা। দুইটা ইনসুলিন যখন একসাথে মিশানো ইনসুলিন দেবেন তখন আগে পরিষ্কার ইনসুলিনটা নেবেন, পরে ঘোলা ইনসুলিনটা নেবেন, এবং দুইটা ইনসুলিন একই সিরিঞ্জে নেওয়ার পর কোনো শেক করা দরকার নাই। সুতরাং আমি আবারও বলছি, কোনো পেশেন্ট দেখবেন যে শর্ট এবং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন একসাথে পাচ্ছে, সেসব পেশেন্টদের আগে বলবেন শর্ট অ্যাক্টিং ইনসুলিন, তারপর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন। তো আমরা যখন স্টুডেন্ট মনে রাখার জন্য আমাদের সাবা বলতো রেগুলার ইনসুলিন যেটা এটা পানির মতো পরিষ্কার, এনপিএইচ যেটা সেটা ঘোলা। আমি সামনে আর একটু ডিটেইলস বলবো। বলতো যে তুমি সুই যদি ধরেন হচ্ছে বোঝানোর জন্য সাবা বলতো, ধরো তোমার পরিষ্কার পানি এবং ময়লা পানি দুইটা পানিতেই হাত চুবাইতে হবে, কিন্তু পানি নষ্ট করা যাবে না। তাই তুমি কি করবা, আগে পরিষ্কার পানিতে হাত চুবাবা, তারপর ময়লা পানিতে হাত চুবাবা, তাই তোমার কোনো পানি নষ্ট হবে না। আগে যদি ময়লা পানিতে হাত চুবাও, পরে পরিষ্কার পানিতে হাত চুবাইলে পরিষ্কার পানিটা নষ্ট হয়ে যাবে। এটা জাস্ট মনে রাখার জন্য যে আপনাকে দুটো ইনসুলিন একসাথে মিশিয়ে নিতে হবে, আগে রেগুলার ইনসুলিন নিতে হবে। হ্যাঁ, এবং দুটো ইনসুলিন একসাথে নেওয়ার পর কোনো শেকিং করার দরকার নাই। হ্যাঁ, রোগীরা আপনাকে এসে বলবো যে স্যার ইনসুলিনের স্টোরেজ। তো এখানে আমি আপনাদের বলি, এক হচ্ছে ইনসুলিন রুম টেম্পারেচারে কিন্তু 1 মাস ভালো থাকে। তার মানে ইনসুলিন আমি যদি রেফ্রিজারেটরে না রেখে আমি যদি রেফ্রিজারেটরের বাইরেও রাখি, ইনসুলিন কিন্তু 1 মাস ভালো থাকবে, যদি রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াসের কম হয়। কিন্তু আমাদের দেশে ইউএসএ বা ওয়েস্টার্ন কান্ট্রির মতো আমরা কখনোই টেম্পারেচার দেখে অভ্যস্ত না, আমরা টেম্পারেচার কখনোই দেখি না। সেই জন্য, এবং প্লাস আমাদের দেশ যেহেতু একটু মানে বলা যায় যে টেম্পারেচার অনেক সময় 25 ডিগ্রি সেলসিয়াসে বেশি থাকছে বর্ষের অধিকাংশ সময়, সেই জন্য আমরা ফর সেফটি আমরা সবসময় রেফ্রিজারেটর রাখতে বলি। কিন্তু মনে রাখবেন, ইনসুলিন যদি রেফ্রিজারেটর রাখেন তাহলে ইনসুলিন কিন্তু 2.5 বছর ভালো থাকে। সাথে আরেকটা কথা বলি, আপনি যখন গ্রামে প্র্যাকটিস করবেন, ইভেন শহরেও প্র্যাকটিস করবেন, কিছু কিছু পেশেন্ট এসে বলবে স্যার আমার বাসায় রেফ্রিজারেটর নাই। তাদেরকে আপনি বলবেন যে ইনসুলিন 1 মাসে বেশি ইনসুলিন একসাথে কিনবেন না, মানে 1 বোতলের চেয়ে বেশি একসাথে কেনার দরকার নাই, নাম্বার 1। নাম্বার 2, ইনসুলিনটা একটু শুকনা কাপড়ে পেঁচে একটা মাটির পাতিলে খাটের নিচে রাখবেন, তাই ইনসুলিনটা ভালো থাকবে। ধারণা করা হয় শুকনা কাপড়ে পেঁচে মাটির পাতিলে খাটের নিচে রাখলে 25 ডিগ্রি সেলসিয়াসে কম হয়, ইনসুলিনটা ভালো থাকে। সাধারণত রোগীদের আমরা সবসময় বলি ইনসুলিনটা আপনি নর্মাল রেফ্রিজারেটর, মানে যেখানে আমি রোগীদের বলি, যেমন আমি যখন উপজেলায় ছিলাম আমি এক রোগীকে বললাম ইনসুলিন কিন্তু আপনি সবসময় নর্মাল যেখানে মাছ মাংস রাখি। তো সেখান থেকে আমি বুঝলাম আপনি কোনটা নর্মাল ফিস ভাবছেন আর রোগী কি ভাবছে এটা আপনি বুঝতে পারবেন না। সুতরাং আমি রোগীদের বলি ইনসুলিন সবসময় নর্মাল ফিসে রাখবেন, যেখানে আপনি শাকসবজি রাখেন। ডিপ ফিস বা যেখানে আপনি মাছ মাংস রাখেন ওখানে রাখা যাবে না, ইনসুলিন তাহলে জমে যাবে। এমন ভাবে রোগীকে বলতে হবে যাতে কোনোভাবেই রোগী ভুল বোঝার কোনো অবকাশ না থাকে। আমি রোগীদের বলি ইনসুলিন আপনি শাকসবজি যেখানে রাখেন সেখানে রাখবেন সব সময়, এবং ইনজেকশন দেওয়া 15 থেকে 20 মিনিট। অ্যাডভাইস হলো
ইনসুলিন আপনি শাকসবজি যেখানে রাখেন সেখানে রাখবেন, ইনজেকশন দেওয়া 15 থেকে 20 মিনিট আগে বের করে নেবেন। এবং আপনার বাসায় যদি রেফ্রিজারেটর না থাকে কিনবেন না, এবং শুকনা কাপড় দিয়ে পেঁচে মাটির পাতিলে খাটের নিচে অথবা আলমারির নিচের তাকে অন্ধকার জায়গায় রেখে দেবেন। ভায়াল সিরিঞ্জ মিসম্যাচ, এখানে আমাদের দেশে 40 ইউনিট ভায়াল এবং 100 ইউনিট ভায়াল দুইটাই পাওয়া যায়। সারা পৃথিবীতে যত ইনসুলিন পাওয়া যায় সব পরিমাণ, আসলে এটা একটু কনসেন্ট্রেটেড ইনসুলিন, অল্প পরিমাণ ইনসুলিন, দাম কম, গরিব মানুষ সাথে কিনতে পারে মূলত, সেই জন্যই 40 ইউনিট ইনসুলিন আমাদের দেশে পাওয়া যায়। তো এখানে আমি আপনাকে দুই একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে 40 ইউনিট ভায়াল থেকে 40 ইউনিট সিরিঞ্জ দিয়ে যদি 10 ইউনিট নেন, যতটুকু ইনসুলিন হবে 100 ভায়াল থেকে 100 সিরিঞ্জ দিয়ে 10 ইউনিট নিলে একই পরিমাণ ইনসুলিন হবে। তো গন্ডগোল হবে তখনই যখন ভায়াল পেশেন্টকে দিয়ে দিচ্ছে, ভায়াল দিয়েছে 40, সিরিঞ্জ দিয়েছে 100, যার ফলে এটা যেহেতু একটু ডাইলিউট সিরিঞ্জ কনসেন্ট্রেশন, মানে প্রতি ml এ 100 ইউনিট, সুতরাং ইনসুলিন একটু কম নেওয়া হবে, যার ফলে পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া বা ডায়াবেটিসটা কন্ট্রোল হবে না। কিন্তু যখন ভায়াল 100 সিরিঞ্জ 40 হবে, তখন ইনসুলিন একটু 2.5 গুণ বেশি নেওয়া হবে, যার ফলে হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করা যাবে। যার ফলে এটা আপনার পুরোটা মুখস্থ করার দরকার নাই, আপনি শুধু মুখস্থ করবেন কোনো পেশেন্ট যখন হাইপোগ্লাইসেমিয়া নিয়ে আপনার কাছে আসবে, অথবা কোনো পেশেন্ট অনেক ইনসুলিন পাচ্ছে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, পেশেন্টকে আপনি সবসময় বলবেন যে আপনার ভায়াল এবং সিরিজটা আমাকে দেখান, দুটেই 100 কিনা। আপনি যখন প্র্যাকটিস করবেন জীবনে কখনোই 40 লিখবেন না, সবসময় 100 লিখবেন। আমি আবারও বলছি, কোনো পেশেন্ট যখন, যে জিনিসটা আপনি মনে রাখতে হবে, যে কোনো পেশেন্ট যখন হাইপোগ্লাইসেমিয়া নিয়ে আপনার কাছে আসবে, অথবা কোনো পেশেন্ট যখন হাই ডোজে ইনসুলিন পাচ্ছে, সুগার কন্ট্রোল হচ্ছে না, আপনি অবশ্যই ভায়াল এবং সিরিঞ্জ চেক করবেন দুইটাই 100 কিনা। এবং আপনি যখন প্র্যাকটিস করবেন সবসময় 100 লিখবেন, কখনোই 40 লেখার দরকার নাই। তো আমি এখানে জাস্ট একটা ছবি দেখাইছি আপনাকে বোঝার জন্য। ইনসুলিন ভায়াল অথবা ওই যে প্যাকেট হাতে নিয়ে আপনি দেখবেন যে ওখানে 100 লেখা আছে, সিরিঞ্জও আপনি দেখলে বুঝতে পারবেন এটা 100, মানে রোগীদের বললেই যে প্যাকেটের গায়ে 100 লেখা আছে কিনা রোগীরাই বলতে পারবে, এখানে এইভাবে আপনি চেক করবেন। আচ্ছা, এখন রোগীরা এসে বলবে যে স্যার কখন আমার ইনসুলিন নেওয়াটা ম্যান্ডেটরি। একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, এটা তো আমরা জানি, সিভিয়ার অ্যাকিউট কমপ্লিকেশন অফ ইলনেস, যেমন কোনো পেশেন্ট এমআই, অ্যাকিউট ইনফেকশন অথবা স্ট্রোক নিয়ে হসপিটালে আসলো, আমরা ইনসুলিন দেব। আনকম্পেনসেটেড ক্রনিক কমপ্লিকেশন, কোনো পেশেন্টের ডায়াবেটিক সিকেডি আছে, অবশ্যই আমরা ইনসুলিন প্রেফার করব। প্রেগন্যান্সিতে আমরা ইনসুলিন পছন্দ করি, ল্যাকটেশনে ইনসুলিন, প্রেগন্যান্ট হওয়ার 6 মাস আগেই মুখে ওষুধ বন্ধ করে ইনসুলিন দিয়ে দিতে হবে, এটা সবচেয়ে বেস্ট। আমাদের দেশে আমরা সাধারণত বলি যে আপনি অন্তত 3 থেকে 5 মাস আগে মুখে ওষুধ বন্ধ করে ইনসুলিন দিবেন। যদিও আপনি যখন প্র্যাকটিস করবেন, যদি এসে বলবে যে স্যার আমি তো 6 মাসের প্রেগন্যান্সি, এতদিন মুখে ওষুধ চলছে, এখন স্যার মনে হয় ইনসুলিন রাখবে কিনা আপনার জন্য আসে, আপনি যেই মুহূর্তে জানবেন সেই মুহূর্তে ইনসুলিনে কনভার্ট করবেন। মেজর সার্জারি আগে আপনাকে অবশ্যই ইনসুলিন দিতে হবে, এগুলো আপনারা মোটামুটি সবাই জানেন। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইপ 2 পেশেন্ট আপনাদের কাছে যখন, এই যে কোনো পেশেন্ট যখন প্রেগন্যান্সি সার্জারি করতে চায় বা অ্যাকিউট এমআই অথবা টাইপ 1 ডায়াবেটিস, আপনি ইনসুলিন দিবেন, এটা আপনি জানেনই। টাইপ 2 পেশেন্ট যখন আসবে, যদি HbA1c 10% অথবা তার চেয়ে বেশি দেখেন, কোনো পেশেন্টের সিম্পটোমেটিক হাইপোগ্লাইসেমিয়া মানে পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেসিয়া, অথবা এটা বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি আমাদের একটা রিকমেন্ডেশন, খালি পেটে ডায়াবেটিস 16.6, ভরা পেটে 19.4, বেশি হলে আপনাকে ইনসুলিন দিতে হবে। তার মানে এই তিনটা ইনফরমেশন আপনাকে একদম সবসময় মনে রাখতে হবে। HbA1c ইকুয়াল টু মোর দ্যান 10%, পেশেন্ট যদি সিম্পটোমেটিক হাইপোগ্লাইসেমিয়া হয়, পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেসিয়া, পেশেন্টের ফাস্টিং 16.6 অথবা পোস্টপ্রান্ডিয়াল গ্লুকোজ অথবা ভরা পেটে 19.4। গতদিন আমি ওরাল অ্যান্টিডায়াবেটিকে বলছি, কোন পেশেন্ট সালফোনাইলুরিয়া পাচ্ছে, তা ম্যাক্সিমাম ডোজের 50% যদি HbA1c সাথে নিচে না থাকে, মানে ডায়াবেটিস আনকন্ট্রোল, তার মানে আপনার মুখে ওষুধ কাজ করছে না, আপনাকে অবশ্যই ইনসুলিনে চলে যেতে হবে, যদিও সাথে সেন্সিটাইজার বা মেটফর্মিন চলছে। আমি আবারও বলছি, সালফোনাইলুরিয়া ম্যাক্সিমাম ডোজ যা, তা 50% যদি সুগার কন্ট্রোল না হয়, আপনাকে অবশ্যই ইনসুলিনে চলে যেতে হবে। পেশেন্টের যদি ওষুধে কোনো অ্যাডভার্স, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই দুটো ইনফরমেশন সবসময়। রোগী এসে বলবে যে স্যার আমি তো এখন মেডিকেল সেকেন্ড ইয়ারে পড়ি, আমি তো এখন স্যার ইন্টার্নি করছি, আমি তো স্যার সদ্য এই 39 BCS জয়েন করছি, আমি তো স্যার ইউনিভার্সিটিতে পড়ছি, স্যার ইনসুলিন তো স্যার বয়স্কদের জন্য মেডিকেশন,
এটা আমার এই অল্প বয়সে নেওয়াটা ঠিক হবে কিনা। আমি রোগীদের যেটা বলি, গ্লাইসেমি, আমি রোগীদের বলি যে দেখেন আপনার বয়স এখন 40, আপনি যদি 80 বছর বাসেন, আগামী 40 বছর পর্যন্ত আপনার যাতে রেটিনোপ্যাথি না হয়, আপনার যাতে নেফ্রোপ্যাথি না হয়, আপনার যাতে নিউরোপ্যাথি না হয়, সেটা ব্যবস্থা করতে হবে। এবং সেটার জন্য একমাত্র উপায় হচ্ছে ডায়াবেটিস সবসময় 10-এর নিচে রাখা, যার ফলে এটা ইনসুলিন ছাড়া কোনো মুখে ওষুধে সেটা সম্ভব হবে না। সুতরাং আপনার যেহেতু অনেকটা জীবন সামনে, অবশ্যই আপনাকে আমরা ইনসুলিন দিতে পছন্দ করবো। কিন্তু আমাদের দেশের সিনারিও উল্টা, দেখবেন 80 বছর বয়স, তখন কিন্তু খুব বেশি সুগার টাইট কন্ট্রোল করে আপনি খুব বেশি এডিশনাল বেনিফিট পাবেন না। কিন্তু দেখবেন 80 বছর বয়স্ক একজন মানুষের উপর সবাই মিলে তার উপর ওস্তাদি করছে, হ্যাঁ ডায়াবেটিস 6 থাকতে হবে, 8 থাকতে হবে, সবাই মনিটর করছে, এটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না। কিন্তু প্র্যাকটিক্যালি করা উচিত তার উল্টা। রোগী যত ইয়াং হবে, আমি আমার রোগীদের বলি যে বয়স যত কম আমি আপনাকে তত ছাড় দেবো না, কারণ আপনার পুরো জীবনটা সামনে পড়ে আছে। তার মানে ইনসুলিন ইয়াং এজে যদি ইন্ডিকেটেড হয়, এসবিএনসি 10-এর বেশি হয় বা দেখেন পেশেন্টের রেনাল ইমপ্যায়ারমেন্ট হচ্ছে, অবশ্যই শুরু করতে কার্পণ্য করবেন না। গুড গ্লাইসেমিক কন্ট্রোল ইজ ম্যান্ডেটরি এট ইয়াং এজ, এট মোস্ট পার্ট অফ লাইফ ইজ অ্যাহেড। পুরো জীবনটা যেহেতু সামনে পড়ে আছে, স্টার্ট ইনসুলিন ইফ ইন্ডিকেটেড ইন ইয়াং এজ ইউ হ্যাভ টু সেভ কিডনি এন্ড আদার অর্গানস। ডায়াবেটিস উইল বি নট এ প্রবলেম ইফ ইট ইজ কন্ট্রোল। আমি রোগীদের বলি ডায়াবেটিস নিয়ে আপনার চিন্তা করার কোনোই দরকার নাই। আপনি ইন্টার্নি করছেন, পোস্ট গ্রাজুয়েশন করতে পারবেন, ডিগ্রি করতে পারবেন, বউ বাচ্চা বিয়ে করতে পারবেন, বাচ্চা কাচ্চা হবে, নো প্রবলেম, কোনো সমস্যাই হবে না যদি সুগার কন্ট্রোল থাকে। হ্যাঁ, পেশেন্টকে সবসময় মোটিভেটেড করবেন, এনকারেজ করবেন। আচ্ছা, এখন ইনসুলিনের কিছু অ্যাডভার্স ইফেক্ট, একটা হচ্ছে হাইপোগ্লাইসেমি, এটা আমরা সবাই জানি। ইনসুলিন কিছুটা ওয়েট গেইন করে, পেরিফেরাল এডিমা, ইনসুলিন দিয়ে হাতে পায়ে সামান্য পানি আসতে পারে, আমরা রোগীদের বলি আপনি ইনসুলিন কন্টিনিউ করেন, এটা ট্রানজিয়েন্ট। অ্যালার্জিক রিঅ্যাকশন আগে যখন পোর্সাইন অথবা বোভাইন ইনসুলিন ইউজ করতো তখন হইতো, এখন আর হয় না। রাইপোডিস্ট্রফি মানে হচ্ছে, রাইপোএট্রফি মানে ইনসুলিন যদি আপনি একই জায়গায় যদি বারবার ইনসুলিন ইনজেকশন দিতে থাকেন, রাইপোএট্রফি হচ্ছে ইনসুলিনের জন্য যে অ্যালার্জিক রিঅ্যাকশন হয় সেখানে রাইপোএট্রফি হয়। যদিও হিউম্যান ইনসুলিন ইউজ করার জন্য রাইপোএট্রফি এখন আপনি একদম পাবেন না, এটা মূলত এক ধরনের অ্যালার্জিক রিঅ্যাকশন। রাইপোহাইপারট্রফি হচ্ছে ইনসুলিনটা যেহেতু অ্যানাবলিক হরমোন, ইনসুলিন ফ্যাট সিনথেসিস বাড়ায়, একই জায়গায় বারবার ইনসুলিন দিলে সেখানে চাকার মতো হয়ে যাবে। রোগী এসে বলবে যে স্যার আমার এখানে গোটা হয়ে আছে, ব্যথা পাই, ইনজেকশন দিলে ব্যথা পাই এবং ইনসুলিন মনে হয় ওখানে দিলে কাজও করে না, এটাকে আমরা বলি রাইপোহাইপারট্রফি। এটা অ্যাভয়েড করার উপায় হচ্ছে আমি যেটা বললাম, ইনজেকশন সাইট রোটেশন, একই জায়গায় বারবার ইনসুলিন ইনজেকশন দেয়া যাবে না। হাইপোক্যালেমিয়া, যদিও আমরা যখন অপারেশনের সময় আইভি ইনসুলিন দিই তখন কিন্তু হাইপোক্যালেমিয়া হতে পারে, কারণ ইনসুলিন যখন গ্লুকোজকে সেলের মধ্যে ঢুকায় সাথে পটাশিয়াম কেউ নিয়ে যায়, সেই জন্যই হাইপোক্যালেমিয়া একটা চিকিৎসা হচ্ছে আমরা গ্লুকোজ লোড দিই যাতে ইনসুলিন আসে। আচ্ছা, রোগীরা এসে বলবে যে স্যার ইনসুলিন দেওয়ার পর আমার হাতে পায়ে অত্যাধিক জ্বালা পোড়া করছে, আমি চোখেও ঝাপসা দেখছি, এটা জাস্ট রিঅ্যাসুরেন্স, এটা আপনি ঠিক হয়ে যাবে। তো আমরা যদি একটু থিওরি পড়ি, acute painful neuropathy অথবা ইনসুলিন নিউরাইটিস ডিউ টু ফাস্ট ইমপ্রুভমেন্ট অফ ব্লাড গ্লুকোজ হুইচ ইজ রিভার্সিবল। ইনসুলিন দেওয়ার পর নিউরনের সেল মেমব্রেনে কিছু অসমোলারিটি চেঞ্জ হয়ে যার ফলে কিছু বার্নিং টিংলিং হতে পারে, এটা সাধারণত ইনসুলিনটা কন্টিনিউ করার পর 2 থেকে 3 সপ্তাহ পর এটা চলে যাবে। চোখের লেন্সের কিছু অসমোলারিটি চেঞ্জ হয়, তখন চোখে একটু ঝাপসা দেখতে পারেন, আমরা বলি আপনি ইনসুলিনটা কন্টিনিউ করেন, এটা আপনার ভালো হয়ে যাবে। আমি রোগীদের বলি যে দেখেন আপনার ডায়াবেটিস যখন 18-20 ছিল, আপনার বডি এই হাই ডায়াবেটিসে অভ্যস্ত ছিল, আপনি সুগারটা যখন 8-10-এ নামায় আসবেন দেখবেন যে আপনার একটু খারাপ লাগছে, একটু আনওয়েল বিং লাগছে। কিন্তু আপনার বডি যখন সুগার 8-10-এ সেট হয়ে যাবে তখন দেখবেন যে 18-20 হলে আপনার খারাপ লাগছে। সুতরাং কিছু নিউরোলজিক্যাল এবং ভিজুয়াল কমপ্লেইন হতে পারে, ইনসুলিন শুরু করার পর পেশেন্টকে বলবেন যে আপনি কন্টিনিউ করেন, ইট ইজ রিভার্সিবল এন্ড ইট ইজ ডিসঅ্যাপিয়ার উইথ কন্টিনিউশন অফ ইনসুলিন। এটা হচ্ছে রাইপোএট্রফি, এটা হচ্ছে রাইপোহাইপারট্রফি। আপনারা দেখবেন রোগীরা এসে বলবে যে স্যার আমি যে রাইপোএট্রফি আপনি পাবেন না, কারণ এটা আমি ইতিমধ্যে বলেছি এটা অ্যালার্জিক রিঅ্যাকশন, হিউম্যান ইনসুলিনে হয় না বলতে গেলে। রাইপোহাইপারট্রফি রোগীরা এসে বলবে যে স্যার আমার নাভির পাশে, আমি স্যার 6 বছর ধরে নাভির পাশে ইনজেকশন দিচ্ছি, নাভির পাশে গোটা হয়ে গেছে, এই ইনজেকশন দিলে ব্যথা হয় এবং ইনসুলিন যে ওইখানে দিয়ে ইনসুলিন মনে কাজ করে না, কারণ ওখানে দিলেই ইনসুলিন মানে ব্লাড সুগার আর কমতে চায় না। এখন কি কি ধরনের ইনসুলিন আমাদের দেশে পাওয়া যায় এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা যদি কেউ যদি ল্যাপটপে দেখে থাকেন, এটা মোবাইলে একটা ছবি নিয়ে নেন অথবা ভিডিওতে আপনি পরে যখন দেখবেন, এটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ইনসুলিনের নামগুলো আপনার একটু মুখস্থ রাখাই দরকার।
হিউম্যান ইনসুলিন দুই ধরনের, একটা হচ্ছে শর্ট অ্যাক্টিং যেটাকে আমরা রেগুলার ইতিমধ্যে আমি আগে বলেছি, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন যেটাকে আমরা এনপিএইচ বলছি। দুইটাই খাওয়া আধা ঘন্টা আগে দিতে হয়। এটা পানির মতো পরিষ্কার, এটা খোলা। শর্ট অ্যাক্টিং এটা 6 থেকে 8 ঘন্টা কাজ করে, এটা সাধারণত 12 থেকে 18 ঘন্টা কাজ করে। সুতরাং আমরা একটু দেখে থাকি শর্ট অ্যাক্টিং বা রেগুলার ইনসুলিন আমি 4টা বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, জেনসুলিন আর এটা হচ্ছে ভ্যাকসিনকো, একটা পিট হচ্ছে নভো নর্ডিক্সের, হিউমিলিন আর হচ্ছে ইআইজি, ম্যাক্সুলিন আর হচ্ছে ইনসেপ্টা। আমি 4টা 5টা লিখলাম, যদিও আমরা প্রেজেন্টেশনে ট্রেড নেম ইউজ করি না, কিন্তু আমরা যখন এমবিবিএস লেভেলের প্রেজেন্টেশন করি দেখলাম যে একটু ট্রেড নেম ইউজ না করলে অনেক সময় ক্যাচ করতে পারে না। আপনি যদি 7-8 দেখেন তার মানে এটা হচ্ছে রেগুলার ইনসুলিন অথবা শর্ট অ্যাক্টিং ইনসুলিন। আমি ইতিমধ্যেই বলেছি এটা পানির মতো পরিষ্কার, খাওয়া আধা ঘন্টা আগে দিতে হয়, 6 থেকে 8 ঘন্টা কাজ করে, তার মানে দিনে অবশ্যই 3 বার দিতে হবে। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন এটা ঘোলা আধা ঘন্টা আগে দিতে হয়, 12 থেকে 18 ঘন্টা কাজ করে, এটা দিতে হবে দিনে 2 বার। তাহলে কম্বিনেশন পাওয়া যায় শর্ট এবং ইন্টারমিডিয়েট ইনসুলিন, এটাই সবচেয়ে জনপ্রিয়, যেমন জেনসুলিন M30 অথবা মিক্সটার 30-70, তার মানে 30% শর্ট অ্যাক্টিং, 70% ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। বাজারে বিভিন্ন ধরনের কম্বিনেশন পাওয়া যায়, 30-70, 25-75, 50-50। 50-50 মানে হচ্ছে 50% শর্ট অ্যাক্টিং, 50% ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। 25-75 মানে হচ্ছে 25% শর্ট অ্যাক্টিং, 75% ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। হ্যাঁ, তার মানে হিউম্যান ইনসুলিন শর্ট অ্যাক্টিং হতে পারে, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং হতে পারে, অথবা দুইটা মিক্সচার প্রিমিক্স ইনসুলিনও আমাদের দেশে পাওয়া যায়, আমরা ইউজ করি। অনেক ইনসুলিন আছে যেগুলো অ্যাডভান্স ইনসুলিন আমাদের দেশে পাওয়া যায়, আমাদের সবসময় প্রায় সব ইনসুলিন পাওয়া যায়। ইউএসএ তে যেসব ইনসুলিন পাওয়া যায় একমাত্র ইনহেলড ইনসুলিন ছাড়া আমাদের দেশে সব ইনসুলিন পাওয়া যায়। ইনহেলড ইনসুলিন নিয়ে আমি একটু বলবো পরে। অ্যানালগ ইনসুলিন আপনারা অনেক সময় হয়তো একটু কনফিউজড হবেন যে হিউম্যান ইনসুলিনের সাথে অ্যানালগ ইনসুলিনের পার্থক্য কি। আমি আমার স্টুডেন্টদের বোঝার সুবিধার জন্য বলি, আপনি যদি ক্যাশ সাইজে যদি শার্ট কিনতে চান দেখবেন যে শার্টের এক কালার কিন্তু কলারটা একটু ডিফারেন্ট কালার, যার ফলে দেখতে একটু ভালো দেখাচ্ছে কিন্তু দাম বেড়ে গেছে 200 টাকা। তো অ্যানালগ ইনসুলিন হচ্ছে হিউম্যান ইনসুলিনের যে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স, অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সের যে কোনো একটা অ্যামাইনো অ্যাসিড আমরা রিপ্লেস করি অন্য অ্যামাইনো অ্যাসিড দিয়ে, যার ফলে এদের কিছু প্রপার্টি চেঞ্জ হয়ে যায়, সেটাকে আমরা বলছি অ্যানালগ ইনসুলিন। এটাতে হাইপোগ্লাইসেমিয়া কম হয় কিন্তু প্রাইস বেশি। তো 3 ধরনের অ্যানালগ আমাদের দেশে পাওয়া যায় হিউম্যান ইনসুলিনের মতো, র্যাপিড অ্যাক্টিং, লং অ্যাক্টিং এবং প্রিমিক্স অ্যানালগ। র্যাপিড অ্যাক্টিং ইসকো, অ্যাসপার্ট, গ্লুরাইসিন তিনটে আমাদের দেশে পাওয়া যায়, হিউমালক, নভোএপিড এবং এপিড্রা নামে। লং অ্যাক্টিং ডেটেমি, গ্রাজিন, ডেগ্লুটেক, রেভিমি, রেন্টাস, প্রেসিভা নামে পাওয়া যায়। প্রিমিক্স পাওয়া যায় যেমন হচ্ছে অ্যাসপার্টের যে প্রিমিক্স সেটা হচ্ছে নভোমিক্স, ইসকোর যে প্রিমিক্স সেটা হচ্ছে হিউমালক মিক্স, এবং ডেগ্লুটেক এবং অ্যাসপার্টের কম্বিনেশন পাওয়া যায় যেটাকে আমরা আইজোডেক বলছি। এটা আমরা যা প্র্যাকটিস করি আমাদের জন্য এটা খুব সহজ। আপনার যেরকম বেনিটিডিন, ওমিপ্রাজল, পেন্টোপ্রাজল, ইসোপ্রাজল আপনার মনে হবে আর সবগুলোতে একই রকম, একটু কনফিউজ, কিন্তু কিছুদিন প্র্যাকটিস করলে দেখবেন যে না আপনি বুঝে যাচ্ছেন আসলে। তো আমরা যা প্র্যাকটিস করি আমরা যেহেতু সবসময় ইউজ করছি, আপনার কিন্তু এটা আপনার মনে রাখা এই জন্যই দরকার। রোগীরা আপনাকে ফোন করবে আমি তো ল্যান্টাস পাই, আপনার আত্মীয় ফোন করবে যে আমি ল্যান্টাস পাই, আমি হিউমালক পাই, আপনাকে একটু বুঝতে হবে আসলে পেশেন্ট কোন ইনসুলিন পাচ্ছে। আচ্ছা, প্রপার্টি যদি দেখি, র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন এগুলো কিন্তু খুব দ্রুত কাজ করে, আমরা বলি খাওয়ার 5 মিনিট আগে দিতে পারবেন, ইভেন খাওয়ার 15 মিনিট পর পর্যন্ত দিতে পারবেন। তার মানে এগুলো কিন্তু শর্ট অ্যাক্টিং ইনসুলিন যেমন আধা ঘন্টা আগে দিতে হয়, রোগীকে আধা ঘন্টা অপেক্ষা করতে হয়, কিন্তু এটা খাওয়ার 5 মিনিট আগে দিতে হয়। রোগীরা এসে অনেক সময় আমাদের বলে, আপনাদেরও বলবে যে স্যার বাসায় সবাই মিলে আড্ডা দিচ্ছি, তো আপনি আমাকে যে ইনসুলিন দিচ্ছেন, তো সবাই আড্ডা দিচ্ছি, বললাম যে চলো খেতে যাই, আমি ইনসুলিন দিয়ে সবাইকে এসে ইনসুলিন দিয়ে আধা ঘন্টা পর খেতে হবে, আমি সবাইকে এসে বললাম চলো খেতে যাই, সবাই বলবো যে না এখন খাবো না, দাও একটু পরে খাচ্ছি, সবাই গল্প গুজব করছে, যার ফলে আমি এইদিকে হাইপো হয়ে যাচ্ছে। তো অ্যানালগ ইনসুলিনের সুবিধা হলো খাওয়া 5 মিনিট আগে দিতে হয়, যার ফলে পেশেন্টদের আধা ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয় না। অনেক সময় আধা ঘন্টা পর্যন্ত অপেক্ষা করা পেশেন্টের জন্য ট্রাবলসাম, স্পেশালি কোনো দাওয়াত, বিয়ে বা কোনো ফ্যামিলি ফাংশনে। লং অ্যাক্টিং ইনসুলিনগুলো খাওয়া আগে পরে যে কোনো সময় দেওয়া যায়, কিন্তু প্রত্যেকদিন একই সময় দিতে হয়। আমরা সাধারণত রাত 10টায় দিতে বলি, নো স্পেসিফিক টাইম, নট রিলেটেড টু মিল, বাট সেম টাইম এভরি ডে। আমি আবারও বলছি, র্যাপিড অ্যাক্টিং অ্যানালগ ইনসুলিন খাওয়া 5 মিনিট আগে দিই আমরা, কিন্তু কিছু কিছু পেশেন্ট যাদের খাওয়া কতটুকু খাবে এটা ঠিক নাই, তাদেরকে আমরা খাওয়া পরে দিই অনেক সময়। লং অ্যাক্টিং অ্যানালগ ইনসুলিন খাওয়া আগে পরে যে কোনো সময় দেওয়া যায়, কিন্তু প্রত্যেকদিন একই সময় দিতে হয়, আমাদের সুবিধার জন্য আমরা রাত 10টায় দিতে বলি। অ্যানালগ প্রিমিক্স ইনসুলিন যেগুলো, এগুলো খাওয়া 5 মিনিট আগে দিতে হয়। হিউম্যান ইনসুলিনে মাসে যদি খরচ হয় 1 থেকে 2,000 টাকা, অ্যানালগ ইনসুলিনে মাসিক খরচ হবে 5 থেকে 7,000 টাকা, এগুলোকে অবশ্যই বলতে হবে। সারা পৃথিবীতে যত মানুষ ইনসুলিন পাচ্ছে তার 73% পেশেন্ট প্রিমিক্স ইনসুলিন পাচ্ছে। প্রিমিক্স মানে হচ্ছে আমি আপনাদের যেটা বললাম, জেনসুলিন M30 এটা ভ্যাকসিন কোড, মিক্সটার 30-70 হচ্ছে নভো নর্ডিক্স,
30-70 মানে আমি ইতিমধ্যে বললাম 30% শর্ট অ্যাক্টিং, 70% ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। 30% যেটা শর্ট অ্যাক্টিং এটা কাজ করবে হচ্ছে নাস্তার 2 ঘন্টা পরে, কারণ এটা 3 থেকে 4 ঘন্টা কাজ করে। 70% যেটা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এটা কাজ করে হচ্ছে 6 থেকে 8 ঘন্টা পরে, এবং এটা ডিউরেশন অফ অ্যাকশন হচ্ছে 12 ঘন্টা। সুতরাং এটা দেবেন সকালে, এটা কাজ করবে হচ্ছে দুপুরের সময়। সুতরাং এটা দিয়ে আমরা কন্ট্রোল করবো হচ্ছে 30% শর্ট অ্যাক্টিং দিয়ে আমি কন্ট্রোল করবো 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, 70% ইন্টারমিডিয়েট অ্যাক্টিং দিয়ে আমি কাজ করবো 2 আওয়ার্স, কন্ট্রোল করবো 2 আওয়ার্স আফটার লাঞ্চ। সারা পৃথিবীতেই দেখা গেছে লাঞ্চ ইজ 2.5 টাইমস হেভিয়ার দ্যান দ্য ব্রেকফাস্ট, সেই জন্যই 30-70 কম্বিনেশনটা সারা পৃথিবীতে এত ফেমাস। আমি আবারও বলছি 30% শর্ট অ্যাক্টিং, 70% ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। 30% শর্ট অ্যাক্টিং দিয়ে আমি কন্ট্রোল করবো 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, 70% ইন্টারমিডিয়েট অ্যাক্টিং দিয়ে আমি কন্ট্রোল করবো 2 আওয়ার্স আফটার লাঞ্চ। সারা পৃথিবীতেই দেখা যাচ্ছে লাঞ্চ ব্রেকফাস্টের চেয়ে 2.5 টাইমস হেভিয়ার, সেই জন্যই 30-70 কম্বিনেশন আমরা সবচেয়ে বেশি ইউজ করছি। এটা সুবিধা হলো এটা দিনে 2 বার দিতে হয়। অধিকাংশ রোগীর খুব পছন্দ যে স্যার দিনে 3 বেলা 4 বেলা ইনসুলিন না দিয়ে আমাকে 2 বেলা দেন, সেই জন্যই দেখা যাচ্ছে সারা পৃথিবীতে 73% পেশেন্ট যারা ইনসুলিন পাচ্ছে তারা প্রিমিক্সড ইনসুলিন পাচ্ছে। অসুবিধা হলো, আমি অসুবিধাটা আপনারা বললেই বুঝতে পারবেন। একটা হচ্ছে প্রিমিক্সড ইনসুলিন যেটা 30-70 কম্বিনেশন, আপনি দেখেন সকালে রোগী 18 পাচ্ছে, রাতে পাচ্ছে 16। এখানে 18-র মধ্যে 30% শর্ট অ্যাক্টিং যেটা 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট কন্ট্রোল করছে, 70% ইন্টারমিডিয়েট অ্যাক্টিং যেটা 2 আওয়ার্স আফটার লাঞ্চ কন্ট্রোল করছে। রাতে যেটা 16 দিচ্ছেন শর্ট অ্যাক্টিংটা কাজ করছে 2 আওয়ার্স আফটার ডিনার, এবং লং অ্যাক্টিং বা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং যেটা সেটা কন্ট্রোল করছে হচ্ছে ফাস্টিং। সুতরাং 2 আওয়ার্স আফটার লাঞ্চ কন্ট্রোল করার জন্য যে এনপিএইচ যে ইনসুলিনটা দরকার সেটা কিন্তু আপনি সকালে নাস্তার আগেই দিয়ে দিচ্ছেন। এনপিএইচ গিভেন টু কন্ট্রোল 2 আওয়ার্স আফটার লাঞ্চ গিভেন এট মর্নিং, যার ফলে আপনি দুপুরের সময় মতো না খাইলেই কিন্তু হাইপো হয়ে যাবে, কারণ দুপুরের ইনসুলিনটা কিন্তু আপনি সকালেই দিয়ে দিচ্ছেন, যার ফলে দুপুরের সময় মতো না খাইলে হাইপো হয়ে যাবে। সুতরাং খাওয়া দাওয়ার যার ঠিক নাই তার জন্য এই রেজিমেনে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি অনেক বেশি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ধরেন কোনো পেশেন্ট এইরকম 18 আর 16 পাচ্ছে, আপনি দেখতেন তার ফাস্টিং 6.6, 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট 12.6, 2 আওয়ার্স আফটার লাঞ্চ 7.6, 2 আওয়ার্স আফটার ডিনার 8.4। আপনি দেখতেন শুধু তার 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্টটা বেশি, সুতরাং আমার সকালে ইনসুলিনটা একটু বাড়ানো দরকার। সকালে 18 কে আমার 22 করলে হয়তো 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্টটা কমে আসবে, কিন্তু এটাকে আমি যদি 18 কে 22 করি, আমি না চাইলেও কিন্তু আমার দরকার তো হচ্ছে 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্টটা কন্ট্রোল করা। এখানে যদি আমি 22 করি, আমি না চাইলেও কিন্তু ইন্টারমিডিয়েট ইনসুলিনটা কিন্তু বেড়ে যাচ্ছে অটোমেটিক, যার ফলে মর্নিং ডোজ যদি বাড়ায় যায় আমার 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্টটা কন্ট্রোলে হবে, কিন্তু 2 আওয়ার্স আফটার লাঞ্চে পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে। সুতরাং ফাইন টিউনিং অফ ব্লাড সুগার, যা ব্লাড সুগার ফাইন টিউন করা সম্ভব হচ্ছে না, যেটা সম্ভব হচ্ছে বেজাল বোলাস রেজিমেনে, যেটা আমি একটু পরে বলবো। আচ্ছা, এখন হচ্ছে প্রিমিক্সড ইনসুলিন নিয়ে আপনি কিছু শুনলেন। এখন হচ্ছে আপনি একটা পেশেন্ট দেখলেন যে পলিউরিয়া পলিডিপসিয়া আছে, ব্লাড সুগার খালি পেটে 14, ভরা পেটে 16, HbA1c 11%, 12%। আপনি চিন্তা করলেন আমি ইনসুলিন শুরু করব। হাউ টু স্টার্ট ইনসুলিন, এটা হচ্ছে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের রিকমেন্ডেশন। আপনি প্রথমে বেজাল ইনসুলিন দিয়ে শুরু করবেন। বেজাল ইনসুলিন 0.1 থেকে 0.2 ইউনিট পার কেজি, মানে 60 কেজি একজন মানুষের জন্য 6 থেকে 12 ইউনিট করে শুরু করবেন। সাধারণত আমরা 8 থেকে 10 ইউনিট দিয়ে শুরু করি। বেজাল ইনসুলিন শুরু করে বেজাল ইনসুলিনটা 2 করে বাড়াতে থাকবেন প্রতি 3 দিন পর পর, যতক্ষণ না ফাস্টিং প্লাজমা গ্লুকোজটা টার্গেটে আসবে। ফাস্টিং প্লাজমা গ্লুকোজ 6 থেকে 7 এর মধ্যে না আসবে, এটাকে আমরা বলছি ফিক্সিং দ্য ফাস্টিং ফাস্ট। নিয়ম হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার যদি আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারেন, খালি পেটে সুগার যদি আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারেন, ভরা পেটে সুগার অটোমেটিক কন্ট্রোলে চলে আসবে। কিন্তু আমাদের দেশে জীবনও কন্ট্রোলে আসবে না, যেহেতু মানুষ যেহেতু কার্বোহাইড্রেট খাচ্ছে। নিয়ম হচ্ছে খালি পেটে সুগার কন্ট্রোল হলে ভরা পেটে সুগার অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে। যদি কন্ট্রোল না হয় আপনি তখন বোলাস ইনসুলিন শুরু করবেন দিনে 4 ইউনিট করে। তার মানে আমি আবারও বলছি ইনসুলিন, এটা হচ্ছে আইডিয়াল গাইডলাইন হাউ টু স্টার্ট ইনসুলিন। আপনি বেসাল ইনসুলিন শুরু করবেন 60 কেজি মানুষের জন্য, যে কোনো 0.1 থেকে 0.2 ইউনিট পার কেজি, মানে 6 থেকে 12 ইউনিট। ধরেন আপনি 8 ইউনিট দিয়ে শুরু করলেন অথবা 10 ইউনিট দিয়ে শুরু করলেন। প্রতি 3 দিন পর পর 2 ইউনিট করে বাড়াইতে থাকবেন যতক্ষণ না ফাস্টিংটা কন্ট্রোলে আসে। ফাস্টিং কন্ট্রোল করলে পোস্টমেন্টাল অটোমেটিক কন্ট্রোলে চলে আসবে। কন্ট্রোলে না আসে আপনাকে বোলাস ইনসুলিন শুরু করতে হবে। তখন আপনি ওই বেসাল ইনসুলিন দিয়ে ফাস্টিং আর 3 বেলা বোলাস ইনসুলিন দিয়ে 3 বেলা পোস্টমেন্টাল কন্ট্রোল করবেন। আমি সামনে এক্সাম্পল দেখাবো, আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আমি এখানে একটা এক্সাম্পল দেখালাম। ধরেন একটা পেশেন্টের খালি পেটে ডায়াবেটিস 12, ভরা পেটে 14, HbA1c 11.9। আপনি চিন্তা করলেন অবশ্যই আমার ইনসুলিন শুরু করা উচিত। পেশেন্টের ওয়েট হচ্ছে 80 কেজি। আমি তাকে ল্যান্টাস অথবা গ্রার্জিন দিয়ে শুরু করবো। 80 কেজি 0.1 দিয়ে আমরা যদি শুরু করি তাহলে 8 ইউনিট। আমি বললাম যে আপনি ইনজেকশন গ্রার্জিন নেবেন প্রত্যেকদিন রাত 10টায় 8 ইউনিট। এটার সাথে খাওয়া দাওয়ার কোনো সম্পর্ক নাই, কিন্তু প্রত্যেকদিন একই সময় নিতে হবে এবং প্রতি 3 দিন পর পর 2 ইউনিট করে বাড়াইতে থাকবেন যতক্ষণ না ফাস্টিংটা
6 থেকে 7 চলে আসে। 6 থেকে 7 চলে আসার পর যদি ভরা পেটে সুগার তখনও বেশি থাকে, তখন আমি তাকে একটা শর্ট অ্যাক্টিং অথবা র্যাপিড অ্যাক্টিং শর্ট অ্যাক্টিং ইনসুলিন শুরু করব এবং তারপর আস্তে আস্তে ডোজটা অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু প্রবলেম হচ্ছে রুগীরা আসবে আমার কাছে যে আপনার বাড়ি কোথায়, বলেছে আমি বরিশাল থেকে আসছি, আপনাকে দেখে এখনই বরিশাল চলে যাব, 6 মাস পরে আসবো। সুতরাং এই যে আপনার টেকনিক, এটা রুগী বোঝা রুগীর পক্ষে জীবনও সম্ভব না। সেই জন্য আমরা যাদের ভেজাল গ্লাস শুরু করি আমরা সাধারণত একসাথে শুরু করে দিই। ভেজাল গ্লাস আমরা অনুমান থেকে আমরা নিজেরাই একসাথে সবগুলো শুরু করে দিই, ওই আস্তে আস্তে করে অপেক্ষা করি না। আমার প্র্যাকটিসে সাধারণত যেসব মেডিকেল স্টুডেন্টরা আসে ওদের মাকে নিয়ে, তাদেরকে আমরা যখন ইনসুলিন শুরু করি, যেহেতু সে একটু বুঝবে, তাদেরকে আমরা এইভাবে আস্তে আস্তে করে শুরু করি। প্লাস হচ্ছে অনেক সময় রোগীরা যখন অপারেশনের জন্য অপেক্ষা করে, আপনি এইভাবে অপেক্ষা করে রোগীরা বলবে যে স্যার 3 দিনের মধ্যে আমার সুগার কন্ট্রোল করে দেন, তখন আপনাকে অবশ্যই ভেজাল গ্লাস অথবা যে কোনো একটা রেজিমেন একসাথেই শুরু করে দিতে হবে। সুতরাং আমরা প্রথমে ডিসাইড করি পেশেন্টে কি ভেজাল গ্লাস রাখবে না স্প্লিট মিক্সড রাখবে না প্রি মিক্সড রাখবে, আমরা একসাথেই শুরু করে দিই, যেহেতু আমরা চাই একটু দ্রুত কন্ট্রোল করার জন্য। এটা আপনার দরকার নাই। বিভিন্ন ধরনের ইনসুলিন রেজিমেন আমরা ইউজ করি, 5টা রেজিমেন আপনারা দেখেন। এক হচ্ছে কিছু পেশেন্টে বেসাল অনলি রেজিমেন, নাম শুনেই বোঝা যাচ্ছে পেশেন্ট শুধু বেসাল ইনসুলিন পাচ্ছে। ধরেন কোন পেশেন্ট র্যান্টাস পাচ্ছে প্রত্যেকদিন রাতে 6 করে, এটা হচ্ছে বেসাল অনলি রেজিমেন। বেসাল ইনসুলিন লং অ্যাক্টিং অ্যানালগ গিভেন ওয়ান্স ডেইলি, এটা আমরা সাধারণত আইডিয়াল রেজিমেন টু স্টার্ট উইথ ইনসুলিন। এটা সাধারণত আমি ইতিমধ্যে বললাম, একটা বেসাল ইনসুলিন দিয়ে আপনার শুরু করা উচিত। অনেক সময় রোগীরা বলে যে স্যার 2 বেলা 3 বেলা 4 বেলা আমি নিতে পারবো না, 1 বেলা দিয়ে শুরু করেন, আমি আগে দেখি ঘটনা কি হয়। তো এটা আমরা রোগীদের অনেক সময় বলি যে ব্রেকিং দ্য নিডল, মানে পেশেন্টের এই যে একটা নিডল ফোবিয়া, যে ইনসুলিন নিশ্চয়ই প্রত্যেক বেলা ওই যে ছোটবেলায় যে আইএম ইনজেকশন দিছি নিশ্চয়ই ওরকম ব্যথা পাবো, এই ভয়টা ওভারকাম করতে আমরা বলি ব্রেকিং দ্য নিডল। সুতরাং বেসাল অনলি রেজিমেন হচ্ছে শুধু বেসাল ইনসুলিন রোগী 1 বেলা পাচ্ছে। বেসাল প্লাস পেশেন্ট বেসাল ইনসুলিন পাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে দুপুরে খাওয়ার পর একটু বাড়ছে, সুতরাং বললাম যে ঠিক আছে আপনি বেসাল ইনসুলিন পান, আর 3 বেলা শর্ট অ্যাক্টিং দেওয়ার দরকার নাই, যেহেতু 2 বেলা কন্ট্রোল আছে, দুপুরে খাওয়ার পর বেশি থাকছে, শুধু দুপুরে একটু শর্ট অ্যাক্টিং ইনসুলিন দেন, এটাকে হচ্ছে বেসাল প্লাস রেজিমেন। হ্যাঁ, সুতরাং একটা হচ্ছে বেসাল অনলি রেজিমেন, এটা হচ্ছে বেসাল প্লাস রেজিমেন। প্রি মিক্সড রেজিমেন এটা আমরা ইতিমধ্যেই শিখেছি 30-70 কম্বিনেশন, সুবিধা হলো দিনে 2 বার দিতে হয়। এটা মোস্ট কমনলি সারা পৃথিবীতে 73% পেশেন্ট এই রেজিমেন পাচ্ছে, কারণ এটা খুব কনভিনিয়েন্ট পেশেন্টের জন্য। কিন্তু অসুবিধা হলো এক হচ্ছে সময় মতো, যেহেতু দুপুরে ইনসুলিন নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে ফাইন টিউনিং অফ ব্লাড সুগার ইজ নট পসিবল। আমি এক্সাম্পল দিয়ে দেখা যান, কারণ হচ্ছে আপনি 1 বেলা ইনসুলিন দিয়ে 2 বেলা কন্ট্রোল করছেন, তারপরে ফাইন টিউনিং করাটা সম্ভব না। স্প্লিট মিক্সড রেজিমেন আমরা যখন হসপিটালে যখন রোগীদের অপারেশনের জন্য, এটাতে খরচ খুব কম, রেগুলার ইনসুলিন দিয়ে আমরা দিই। তার মানে এখানে দেখেন শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিচ্ছেন আপনি দিনে 3 বেলা অথবা 2 বেলা, সাথে ইন্টারমিডিয়েট একটা ইনসুলিন দিচ্ছেন 2 বেলা। এই যে রেজিমেন এটা হচ্ছে স্প্লিট মিক্সড রেজিমেন। আমি আবারও বলছি, শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিচ্ছেন দিনে 3 বেলা অথবা 2 বেলা, আর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন দিচ্ছেন দিনে 2 বেলা। এই রেজিমেনটাকে আমরা বলছি স্প্লিট মিক্সড রেজিমেন। এটা আবার খুব সুবিধা ডোজ অ্যাডজাস্ট করার জন্য, যেমন এটা দিয়ে টুয়ার্ডস আফটার ব্রেকফাস্ট, এটা দিয়ে টুয়ার্ডস আফটার লাঞ্চ, এটা দিয়ে টুয়ার্ডস আফটার ডিনার কন্ট্রোল হয়, এটা দিয়ে টুয়ার্ডস আফটার লাঞ্চ, এটা দিয়ে ফাস্টিং। যাতে যেই বেলা বেশি আপনি সেই বেলায় ফাইন টিউনিং করাটা সম্ভব। কিন্তু সমস্যা হলে এটা মিশিয়ে দিতে হয়, অনেক রোগী এটা মানে খুব ঝামেলা মনে করে। অ্যাডভান্টেজ হলো গুড গ্লাইসেমিক কন্ট্রোলটা আপনি এনশিওর করতে পারবেন। ডিসঅ্যাডভান্টেজ হলো দিনে আপনাকে 2 থেকে 3 বার ইনজেকশন দিতে হচ্ছে। হ্যাঁ, অনেক পেশেন্টের জন্য বারবার মিশিয়ে দেওয়া ডোজ অ্যাডজাস্ট করা পেশেন্টের জন্য একটু ডিফিকাল্ট। বেসাল বোলাস রেজিমেন আপনি দেখবেন আমাদের অনেক পেশেন্ট এই ধরনের রেজিমেন পাচ্ছে, নাম শুনেই বুঝতে পারছেন পেশেন্ট একটা বেসাল ইনসুলিন পাচ্ছে দিনে 1 বেলা, এটা খাওয়া আগে পরে যে কোনো সময় দেওয়া যায়। আমরা সাধারণত প্রতিদিন একই সময় দিতে হয়, আমরা সাধারণত রাত 10টায় দিতে বলি। আর একটা বোলাস ইনসুলিন পাচ্ছে 3 বেলা খাওয়া 5 মিনিট আগে। এই যে রেজিমেন এটাকে বলি বেসাল বোলাস রেজিমেন, এটা সবচেয়ে ফিজিওলজিক্যাল রেজিমেন। কিন্তু অসুবিধা হলো দিনে পিক হবে 4টা, আর দিনে মাসে খরচ হবে, এটা যেহেতু এক্সপেন্সিভ, আপনার 5 থেকে 7,000 টাকা। যে কোনো ইনসুলিন রেজিমেন দেওয়ার আগে রোগীকে বলতে হবে দিনে কয়টা পিক, মাসে কত খরচ। কিন্তু এটা রোগীকে বলে তারপর রোগী কনসেন্ট নিয়ে তারপর ইনসুলিন শুরু করতে। এটা আবার ডোজ অ্যাডজাস্টমেন্ট করা খুব সহজ। এটা দিয়ে টুয়ার্ডস আফটার ব্রেকফাস্ট, এটা দিয়ে টুয়ার্ডস আফটার লাঞ্চ, এটা দিয়ে টুয়ার্ডস আফটার ডিনার, এটা দিয়ে ফাস্টিং। এবং যাদের লাইফ স্টাইল ঠিক নাই, রোগীরা বলবে যে স্যার আমি দুপুরে খাওয়া কখনো জোহরের সময় খাই, কখনো আসরের সময় খাই, কখনো মাগরিবের সময় খাই,
তাদের জন্য এটা খুব গুড রেজিমেন্ট, কারণ এগুলো 2 থেকে 3 ঘন্টা কাজ করে। দুপুরে খাওয়া বিকাল 4টায়ও যদি পেশেন্ট খায়, 4টার জাস্ট 5 মিনিট আগে নেবে, এটা 2 ঘন্টা পর এটা কাজ করবে না। যাতে এটা হচ্ছে বেসাল বোলাস রেজিমেন্ট সবচেয়ে বেস্ট এবং ফিজিওলজিক রেজিমেন্ট। সুতরাং এটা আইডিয়াল ইনসুলিন রেজিমেন্ট, কারণ এটা নরমাল ফিজিওলজির সাথে করেসপন্ড করে। এটা ফ্লেক্সিবল, তার মানে যাদের মানে খাওয়ার সময়ে কোনো ঠিক ঠিকানা না, তাদের জন্য এটা বেস্ট রেজিমেন্ট। কিন্তু অসুবিধা হলো দিনে 4টা পিক হবে বা দিনে 4 বেলা নিতে হবে। এখন সবগুলা রেজিমেন্ট যদি আপনাদের একসাথে দেখাই, আপনারা যা প্রথমবারের মতো শুনছেন নিশ্চয়ই একটু হিবিজিবি হয়ে যাচ্ছে। আমি আপনাদের রিকোয়েস্ট করবো, এই যে তো অ্যাক্সিস মেডিকেল স্কুল অথবা ভ্যাকসিনকো ফেসবুক বুকে ভিডিও থাকবে, আপনারা এটা সেভ করে রাখবেন। আরেকবার শুনলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যদি আপনি নতুন শুনে থাকেন, যদিও অনেকে হয়তো ইতিমধ্যেই বুঝতেছেন। বেসাল অনলি রেজিমেন্ট হচ্ছে পেশেন্ট শুধু একটা বেসাল ইনসুলিন পাচ্ছে। তো এটা সাধারণত যারা কমপ্লায়েন্ট পেশেন্ট, যাদের ফলো আপ এনশিওর, আমি সাধারণত ডাক্তারের মা বা ডাক্তার হলে বলি যে আপনি বেসাল ইনসুলিন দিয়ে শুরু করেন, পরে আস্তে আস্তে আমরা বোলাস ইনসুলিন যোগ করবো। কিন্তু সাধারণ রোগীদের ক্ষেত্রে এটা আমি সাধারণত শুরু করি না, কারণ শুধু বেসাল ইনসুলিন দিয়ে আমাদের দেশে সুগার কন্ট্রোল হবে না, কারণ মানুষ যেহেতু খাচ্ছে কার্বোহাইড্রেট, সুতরাং পোস্ট মিল গুলো অবশ্যই কন্ট্রোল হবে না। বেসাল প্লাস একদম সিলেক্টেড পেশেন্ট বেসাল ইনসুলিন পাচ্ছে, দেখবেন যে দুপুরে খাওয়া একটু বেশি, ওই বেলা একটু বোলাস ইনসুলিন দিলেন, এটা হচ্ছে বেসাল প্লাস। প্রিমিক্সড রেজিমেন্ট আমি ইতিমধ্যে বলেছি, দিনে 2 বেলা দিতে হয়, সুবিধা। তো যাদের ডায়াবেটিস খুব বেশি না এবং যারা দিনে 3 থেকে 4টা পেক নিতে চাচ্ছে না, তাদের ক্ষেত্রে এটা গুড রেজিমেন্ট। বেসাল বোলাস এবং স্প্লিট মিক্স দুইটাতেই আপনি পয়েন্ট টু চুজ, দুইটার ক্ষেত্রে আপনি হচ্ছে বেসাল বোলাস আমি ইতিমধ্যে বললাম 3 বেলা বেসাল, রাতে বোলাস। স্প্লিট মিক্স হচ্ছে 3 বেলা শর্ট অ্যাক্টিং অথবা 2 বেলা সাথে 2 বেলা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। এটাতে খরচ বেশি হবে, এটাতে হবে কম, কারণ এটা রেগুলার ইনসুলিন, এটা অ্যানালগ। যখন ব্লাড সুগার কন্ট্রোল করা ম্যান্ডেটরি, ওয়েটিং ফর সার্জারি, রোগী বললো যে 3 দিন পর আমি পিত্তথলি পাথরের অপারেশন করবো, তখন অবশ্যই আপনাকে এইসব রেজিমেন্টে আসতে হবে, এইসব রেজিমেন্ট কাজ করবে না। যখন ডায়াবেটিস খুব বেশি, যখন ব্লাড সুগার পেশেন্ট বললো যে স্যার আমি তো মিক্সচার নেই, সকালে 20 রাতে 20, সুগার কন্ট্রোল হচ্ছে না, আপনাকে অবশ্যই এই 2 রেজিমেন্টে এক রেজিমেন্টে আসতে হবে। অথবা পেশেন্ট যদি দেখেন যে স্যার আমি সকালে নেই 40, রাতে নেই 40, কিন্তু আমার ডায়াবেটিস 14, 16, 18 থাকে, তখন কিন্তু আপনাকে অবশ্যই এইসব রেজিমেন্টে আসতে হবে। যাতে তখন বেটার কন্ট্রোল ইজ ম্যান্ডেটরি। Patient waiting for surgery, blood sugar is very high, blood sugar is not controlled with premixed and there is wide fluctuation, তখন আপনাকে অবশ্যই বেসাল বোলাস অথবা স্প্লিট মিক্সডে আসতে হবে। আমি এক্সাম্পল দেখাবো, কয়েকটা প্র্যাকটিক্যাল কেস, আপনারা তখন বুঝতে পারবেন। সাবকিউটেনিয়াস ইনসুলিন পাম্প হচ্ছে একটা ডিভাইস যেটা নাভির পাশে লাগানো থাকে। আপনি 2 থেকে 5 থেকে 7 লাখ টাকার মতো খরচ হয়। যেগুলো একটু কম দাম সেটার দাম 2 লাখ টাকা, যেগুলো একটু এক্সপেন্সিভ সেগুলোর দাম 5 থেকে 7 লাখ টাকা। আমি আপনাদের ছবি দেখাবো। নাভির পাশে একটা পাম্প থাকে যেখান থেকে অটোমেটেড ইনসুলিন সার্কুলেশনে এসে মিশে যায়, এবং রোগীর সুগার যখন ডাউন হইতে থাকে, রোগী অনেকক্ষণ না খেয়ে থাকে, তখন কিন্তু এটা হাইপোগ্লাইসেমিয়া ডিটেক্ট করে ওই ইনসুলিন সার্কুলেশনে আসাটা অটোমেটেড নিজেই থামায় দেয়। হ্যাঁ, এটাকে আমরা বলি রিয়েল টাইম কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং। তার মানে প্রতি 5 মিনিট পর পর ওই পাম্প সুগার চেক করে, আপনার রক্তে চেক করে, এটা কিন্তু ডিভাইসে শো করে। এবং হচ্ছে আপনি এটা সবচেয়ে এক্সপেন্সিভ। যেসব পেশেন্ট দেখবেন যে কোনোভাবেই সুগার কন্ট্রোল হচ্ছে না, যেমন আমি অনেক পেশেন্টকে দেখছি এরকম, কারণ আমি এক পেশেন্ট 90 রিপিট পায়, সকালে 180, দুপুরে 180, রাতে 180, ল্যান্টাস পায় হচ্ছে 160 এর মতো, 2 বেলা ভাগ করে পায়। আমি বললাম যে আপনি পাম্প নেন, এবং পাম্প নেওয়ার পর এখন সে ভালো আছে। যেসব পেশেন্ট ব্লাড সুগার কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না, অথবা ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথি একটা ফিচার হচ্ছে হাইপোগ্লাইসেমিক আনঅ্যাওয়ারনেস। রোগী বলে যে স্যার সুগার ডাউন হয়ে 2 এ চলে আসছে, কিন্তু আমার পালপিটেশনও হচ্ছে না, ঘামও হচ্ছে না। এইসব পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়ার হয়ে হঠাৎ দেখবেন যে রাত্রিবেলা বিছানায় মারা গেছে। হ্যাঁ, ডেড ইন বেড সিনড্রোম বলি। এইসব পেশেন্টের জন্য পাম্প ইজ এ গুড থিং। হ্যাঁ, আপনি শুধু এটা আপনার মনে রাখার দরকার নেই, আপনি শুধু এইটুকু মনে রাখেন যে পাম্প আমাদের দেশে পাওয়া যায়। বাংলাদেশে ইতিমধ্যে 300 থেকে 400 পেশেন্ট পাম্প পাচ্ছে। দামটা একটু মনে রাখবেন, অনেক সময় রোগীরা জিজ্ঞেস করে, সেটা হচ্ছে 2 লাখ টাকা, যেগুলা কম দাম। আর যেগুলা ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দিস ইজ দ্য পাম্প অফ 1970, ঠিক আছে, আর দিস ইজ দ্য পাম্প অফ 2019 or 2020। হ্যাঁ, কত অ্যাডভান্স টেকনোলজি, হাউ অ্যাডভান্স ইট বিকামস। ইনহেলড ইনসুলিন, আপনি শুধু এইটুকু মনে রাখেন, এটা আপনার জানার দরকার নাই, শুধু এইটুকু মনে রাখেন ইনহেলড ইনসুলিন ইউএস এফডিএ অ্যাপ্রুভাল পেয়েছে 2014 সালে। আমরা ইউএসএ তে একটা ট্রেনিং করে আসি হাউ টু গিভ ইনহেলড ইনসুলিন। এটা স্পেসিফিক ইনহেলার থাকে, সেটা দিয়ে খাওয়া শুরুতে দিতে হয়। এটা সাধারণত পোস্টপ্রান্ডিয়াল সুগারগুলো কন্ট্রোল করে, মানে 3 বেলা যে পেশেন্ট নিচ্ছে বোলাস ইনসুলিন, বোলাস সেটাকে রিপ্লেস করে, কিন্তু বেজালটা কন্টিনিউ করতে হয়। কিন্তু অসুবিধা হলো প্রত্যেক পেশেন্টের স্পাইরোমেট্রি করতে হবে।
যারা স্মোকার, যাদের অ্যাজমা আছে, সিওপিডি আছে, তাদের দেওয়া যাবে না। সুতরাং ইনহেলড ইনসুলিন 2014 সালে ইউএস এফডিএ অ্যাপ্রুভাল পাইছে, আফিজো নামে পাওয়া যায়। খাওয়ার শুরুতে দিতে হয়। এটা পোস্টনাটাল সুগারকে কন্ট্রোল করে। প্রত্যেক পেশেন্টের স্পাইরোমেট্রি করতে হবে। যাদের ক্রনিক লাং ডিজিজ, অ্যাজমা, সিওপিডি অথবা স্মোকার, তাদের এটা দেওয়া যাবে না। হ্যাঁ, আমাদের দেশে এখনো আসে নাই। আমার হিসাব হলো ইউএসএ যারা 3 বেলা 6 করে পাচ্ছে ইনহেলড ইনসুলিন, ইউএসএ বাংলাদেশি টাকায় মাসে 50 থেকে 60,000 টাকার মতো খরচ হবে। সুতরাং ইটস স্টিল এক্সপেন্সিভ। এটা হচ্ছে ডিভাইস। এটা হচ্ছে বিভিন্ন কার্টিজ পাওয়া যায়, এই 4 ইউনিট, 8 ইউনিট, 12 ইউনিট, 16 ইউনিট, 20 ইউনিট, আলাদা কার্টিজ পাওয়া যায়। হ্যাঁ, 4, 8 এবং 12 ইউনিটে। এটা আপনি শুধু মনে রাখেন ইনহেলড ইনসুলিন পৃথিবীতে আছে, এইটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, অনেক সময় প্রেগন্যান্সিতে কোন ইনসুলিন দেওয়া যাবে, কোন ইনসুলিন দেওয়া যাবে না, আমাদের সবার মধ্যে একটা কনফিউশন। একটা হচ্ছে হিউম্যান ইনসুলিন গুলোর মধ্যে সবগুলাই প্রেগন্যান্সিতে সেফ, রেগুলার, এনপিএইচ অথবা প্রিমিক্সড। অ্যানালগ ইনসুলিন গুলোর মধ্যে রিস্পো এবং এসপার্ট দেওয়া যাবে, গ্লুরাইসিন দেওয়া যাবে না। লং অ্যাক্টিং এর মধ্যে রেভিমিডটা দেওয়া যাবে, কিন্তু গ্লার্জিন এবং ডেগ্লুটেকটা দেওয়া যাবে না। এটা আপনি এটা মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই। দেওয়া যাবে না সেটা মনে রাখেন। এক হচ্ছে হিউম্যান ইনসুলিন সবগুলোই দেওয়া যাবে, অ্যানালগের মধ্যে রেপিড অ্যাক্টিং অ্যানালগের মধ্যে গ্লুরাইসিনটা দেওয়া যাবে না, লং অ্যাক্টিং অ্যানালগের মধ্যে গ্লার্জিন এবং ডেগ্লুটেক দেওয়া যাবে না। এটা আপনি মনে রাখা উচিত, কারণ অনেক সময় দেখবেন যে আপনি হয়তো জিপি করছেন, আপনি ভাবছেন যে আমার তো ইনসুলিন আমার দরকার নাই, ইনসুলিনের নলেজ আমার দরকার নাই, কিন্তু দেখবেন যে আপনার পেশেন্ট এসে বলবে যে ম্যাডাম আমার প্রেগন্যান্সি আপনিই যা করেন, আমার পক্ষে আলাদা ডায়াবেটিসের ডাক্তার দেখানো সম্ভব না, এন্ডোক্রাইনোলজিস্ট দেখানো সম্ভব না। কারণ হচ্ছে নাম্বার অফ এন্ডোক্রাইনোলজিস্ট ইজ ভেরি লেস। আপনারা যারা জিপি করছেন বা নতুন প্র্যাকটিস করছেন, আপনারাও একটা বিশাল সংখ্যক পেশেন্ট ম্যানেজ করতে বাধ্য হবেন আপনারা অবশ্যই। ডায়াবেটিক কিটোএসিডোসিস আমাদের নেক্সট প্রেজেন্টেশন হবে ডায়াবেটিক কিটোএসিডোসিস নিয়ে। আজকে হচ্ছে সোমবার, আগামী সোমবার ইনশাআল্লাহ। সুতরাং ডায়াবেটিক কিটোএসিডোসিস নিয়ে আমি আজকে খুব বেশি বলছি না আপনাদের। আচ্ছা, যে জিনিসটা আপনাদের মনে রাখার দরকার, অনেক পেশেন্ট দেখবেন যে সালফোনিলুরিয়া পাচ্ছে, সাথে ইনসুলিন পাচ্ছে। আসলে কি করা উচিত? দিস ইজ দ্য রিকমেন্ডেশন। কথাটা খেয়াল করেন, effective in selected patient who had short duration of DM with adequate beta cell reserve। তার মানে যেসব পেশেন্টের বিটা সেল রিজার্ভ আছে তাদেরই তো সালফোনিলুরিয়া কাজ করবে। সুতরাং ডায়াবেটিসে আর্লি অনসেটে আপনি দুইটা কম্বিনেশন দিতে পারেন। কিছু ফিজিশিয়ানের ভিউ হচ্ছে পেশেন্টকে একবেলা লং অ্যাক্টিং দেই, সাথে সিকেটাগপটা চলতে থাকুক, পেশেন্ট একটু কনফিডেন্ট হোক। কিন্তু আমরা যারা এন্ডোক্রাইনোলজিস্ট, আমাদের ভিউ হচ্ছে যেহেতু টাইপ 2 ডায়াবেটিস ডায়াগনোসিসের সময় বিটা সেল 50% এক্সস্টেড হয়ে গেছে, আপনি যখন সালফোনিলুরিয়া অনেকদিন পর্যন্ত কন্টিনিউ করবেন এবং ব্লাড সুগার কন্ট্রোল হচ্ছে না, তার মানে এটা ইন্ডিকেট করে পেশেন্টের বিটা সেল কিন্তু একদম ডিপ্লেট। সুতরাং সালফোনিলুরিয়া কন্টিনিউ করার কোনো দরকার নাই। এবং ইনসুলিন শুরু করার একটা উদ্দেশ্য হচ্ছে বিটা সেলকে রেস্ট দেওয়া। আপনি বাইরে থেকে ইনসুলিন দিচ্ছেন, আবার সাথে সালফোনিলুরিয়া দিচ্ছেন, যেটা ইন্টারনাল ইনসুলিন সিক্রেশন বাড়াচ্ছে, যার ফলে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বেশি। তো আমার ক্ষেত্রে আমি আপনাদের রিকোয়েস্ট করব, কখনোই সালফোনিলুরিয়া এবং ইনসুলিন একসাথে চালাবেন না। আমি কখনোই সালফোনিলুরিয়ার সাথে ইনসুলিন কখনোই দেই না। কিছু কিছু পেশেন্ট আর্লি অনসেটে দেওয়া যায়, কিন্তু আমাদের দেশে পেশেন্টরা একদম বিটা সেল শেষ না হওয়া পর্যন্ত সিকেটাগপ কন্টিনিউ করবে। সুতরাং পেশেন্ট যখন ইনসুলিন করবে, সেন্সিটাইজার মানে মেটফর্মিন যেগুলো পাচ্ছে সেগুলো কিন্তু কন্টিনিউ করবেন। DPP-4 ইনহিবিটর, মেটফর্মিন, SGLT2 ইনহিবিটর, এগুলো কন্টিনিউ করবেন। বন্ধ করবেন হচ্ছে সালফোনিলুরিয়া। টেকনোলজি অফ ডায়াবেটিস আপনাদের জানার দরকার নাই, এটা আপনাদের প্র্যাকটিসে হয়তো খুব বেশি কাজে আসবে না, কিন্তু আপনারা মনে রাখবেন এই ধরনের ডিভাইস আমরা ইউজ করছি বা আমাদের দেশে পাওয়া যায়। আইপোর্ট অ্যাডভান্স একটা আছে, এটা আমি আপনাদের বলি বুঝতে পারবেন। এটা অনেক রোগী আছে তিনি 4 বেলা ইনসুলিন পাচ্ছে, বলে স্যার বারবার স্কিন পিক করি, আমার ভালো লাগে না। আসলে এই ধরনের একটা প্লাস্টিকের মতো একটা ডিভাইস, নিচে একটা ছোট্ট প্লাস্টিকের ক্যানুলা আছে, এটা স্কিনে অ্যাটাচ করা হয়, ক্যানুলাটা সাবকিউটেনিয়াস থাকে, যার ফলে আপনি ফুটা বা এই গ্যাপের মধ্যে বারবার ইনসুলিন দিবেন, যার ফলে প্রত্যেকবার স্কিন পিক করতে হবে না। কিন্তু এটা কিন্তু আপনার এখানে লাগানো থাকতে হবে, এটা 3 দিন পর চেঞ্জ করতে হয়। এটা পরে আপনি গোসল সব করতে পারবেন। বাংলাদেশে পাওয়া যায় 400 টাকা করে খরচ হবে, প্রতি 3 দিন পর চেঞ্জ করতে হবে। তাই এই জায়গাটা আমি আবার বলছি, এটা প্লাস্টিকের নিচে একটা চিকন একটা সুইয়ের মতো আছে প্লাস্টিকের, যেটা এটা স্কিনের ভিতর ইনসার্টেড থাকে। ইনসুলিন প্লাস্টিক ক্যানুলা, ইনসুলিন সবসময় এখানে দিবেন, যার ফলে বারবার আপনাকে স্কিন পিক করতে হবে না। খেয়াল করেন, ডিভাইস টু ইনজেক্ট ইনসুলিন উইদাউট নিড টু পাংচার ইজ শর্ট। Once the port is applied, patient can put the needle of syringe or pen through the port anytime. The port changed every 3 days, প্রতি 3 দিন পর চেঞ্জ করতে হবে। এটা স্কিনে লাগানো অবস্থায় আপনি এক্সারসাইজ, ঘুম, গোসল টোসল সব করতে পারবেন। আমাদের দেশে 400 টাকা খরচ করবে। ঢাকায় পাওয়া যায়, আমরা ইউজ করছি, আমরা অ্যাডভাইস করছি। কিছু কিছু পেশেন্ট খুব খুশি যে স্যার আপনি যে ডিভাইস দিচ্ছেন, আই এম ভেরি হ্যাপি।
এখন আমাকে বারবার ক্লিক করতে হবে না, আই এম এনজয়িং ইট। এবং অনেক পেশেন্ট যাদেরকে আমি বেজাল বোলাসে কনভিন্স করতে পারি না, এই দিনে 4 বেলা ইনসুলিন নিতে হবে, বললাম যে ঠিক আছে আপনি মিক্সচারটা নেন, আপনি আমি একটা ডিভাইস দিচ্ছি, এখানে ইনসুলিন দেন তো দেখি। এটা দেওয়ার পর রোগী বলছে স্যার 4 বেলা 5 বেলা যার আগে দেন, আমার কোনো ব্যথা নেই, আমি বেজাল বোলাস নিতে রাজি আছি স্যার। সিজিএম মেশিন হলো ওই আপনি পাম্পের মতো একটা ডিভাইস, যেটা প্রতি 5 মিনিট পর পর রিডিং দেয়, সারাদিনে 288টা রিডিং দেয়। আমরা অনেক সময় রোগীদের বুঝতে চাই, অনেক পেশেন্ট আছে ব্লাড সুগার এত বেশি ফ্ল্যাকচুয়েট করে, আমরা অনেক সময় বুঝতে চাই পেশেন্টের সুগার প্যাটার্ন কেমন হয়। হ্যাঁ, আপনার ছবি দেখাই, যাতে এটা রিপোর্ট দিয়ে দেয় এরকম গ্রাফে, যাতে আমরা বুঝতে পারি সুগারটা কোন সময় বেশি থাকছে কোন সময় কম থাকছে। এটা যেসব পেশেন্ট আপনি পাম দেবেন কিনা, বা প্রেগনেন্সিতে, বা পেশেন্ট স্টেরয়েড পাচ্ছে, ব্লাড সুগার খুব ফ্ল্যাকচুয়েটেড করছে, সুগার প্যাটার্ন দেখার জন্য আমরা ইউজ করি। আমাদের দেশে আমরা অ্যাডভাইস করি 3 দিনের সিজিএম করতে এই 4000 টাকার মতো খরচ করেন। আমাদের দেশে 3 থেকে 7 দিনের ডায়াগনোস্টিক সিজিএম করতে আমরা 4000 টাকা ইউজ করি। সাধারণত আমরা রিপোর্টটা গ্রাফে দেওয়া হয় মূলত প্রেডিক্ট করার জন্য, পেশেন্টের সুগার প্রোফাইল আসলেই কেমন থাকছে সেটা বোঝার জন্য। ওকে, আমার প্রেজেন্টেশন শেষ, এখন 5টা কেস, তারপরে হবে কুইজ। হ্যাঁ, সুতরাং কেস নাম্বার 1। এতক্ষণ আপনারা অনেক কিছু শুনলেন, আপনারা যারা নতুন শুনছেন হয়তো আপনার কাছে মনে হবে যে খুব জটিল, আসলে কিন্তু খুব সহজ। আমার ধারণা আপনি এটা অ্যাক্সিস মেডিকেলের পেজেও ভিডিওটা পাবেন, ভ্যাকসিনকো ওয়েবসাইটেও ভিডিওটা পাবেন, আপনি সেভ করে আরেকবার দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। কেস নাম্বার 1, 24 বছর বয়সে একজন ইন্টার্ন ডাক্তার আমার কাছে আসছে। আমি বললাম বাবা কি জন্য আসছে? বলেছে আমার তো হিউমেরাস ফ্র্যাকচার হয়েছিল 6 মাস আগে, ওখানে একটা স্টেন্ট বসানো আছে স্যার, আমি স্টেন্ট অপারেশন করে বের করতে চাই। তাই আমি বললাম যে স্টেন্ট যে বের করবে স্যার কি এটা জেনারেল অ্যানেস্থেসিয়া দিবে না স্পাইনাল দিবে? বলে স্যার এটা জেনারেল অ্যানেস্থেসিয়া দিবে, কারণ স্যার আমার প্রেসক্রিপশনে লিখে দিছে স্টেন্ট রিমুভাল আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। আমি স্যার ট্রানটা এম বা লিনারগিপ্টিন মেটফর্মিন কম্বিনেশন খাই দিনে 2 বেলা। আমি দেখলাম যে তার সুগার খালি পেটে 10, ভরা পেটে 12, টুয়ার্ডস আফটার লাঞ্চ 10.6, টুয়ার্ডস আফটার 11.9, মানে সুগার পোস্টপেন্ডাল একটু বেশি থাকছে। পেশেন্ট যেহেতু শুধু সেন্সিটাইজার পাচ্ছে, কোনো সিক্রেট আগব পাচ্ছে না, এটা ডোজটা একটু বাড়াইয়ে, এটা ডোজটা মেটফর্মিনের ডোজ একটু বাড়াইতে চাচ্ছি না, পেশেন্টের ওজন যেহেতু 56, ওয়েট খুব বেশি না, তো একটু সিক্রেট আগব দিলে সুগারটা কন্ট্রোল হবে। কিন্তু পেশেন্ট যেহেতু একটা মেজর সার্জারি করতে যাচ্ছে, আমি বললাম যে বাবা তোমার এইচবিএনসি যদিও 7.9%, আমি তোমাকে একটু একবেলা ইনসুলিন শুরু করছি, তোমার অপারেশনের পর যখন একদম ঘাটা শুকিয়ে যাবে তখন আবার মুখে ওষুধে চলে আসবো, কিন্তু তোমার এই ওষুধের সাথে হয়তো একটু সিক্রেট আগব সাথে যোগ করে দেবো। সুতরাং তাকে আমি যে প্রেসক্রিপশন দিলাম, তাকে আমি গার্জেন দিলাম প্রতিদিন 6 ইউনিট এবং লিনারগিপ্টিন মেটফর্মিন কম্বিনেশন রাখলাম। মেসেজ হলো আপনাদের প্রতি মেজর সার্জারি আগে যেহেতু গুড গ্লাইসেমিক কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ গুড গ্লাইসেমিক কন্ট্রোল থাকলে উন্ড হিলিংটা বেটার হবে। এবং আমি সবসময় বললাম ডায়াবেটিস একজন পেশেন্টের ডায়াগনোসিসের সময় 50% অফ দ্য বিটা সেল has already been lost, আমরা সবসময় চাই বিটা সেলকে প্রিজার্ভ করার জন্য। সুতরাং সেই জন্য তার বয়স যেহেতু কম, আমি তাকে ইনসুলিন শুরু করলাম। কেস নাম্বার 2, 24 বছর বয়সে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট আমার কাছে আসছে, বলেছে আমার 3 বছর ধরে ডায়াবেটিস, আমি গ্লিনিপাইরেট 2 মিলিগ্রাম 2 বেলা খাচ্ছি, সাথে ভিলাগ্লিপিন মেটফর্মিন খাচ্ছি 2 বেলা, কিন্তু আমার ডায়াবেটিসটা সবসময় আনকন্ট্রোল, খালি পেটে 12, ভরা পেটে 16, এইচবিএনসি 10.5। আমি তাকে বললাম অবশ্যই তোমার ইনসুলিন শুরু করতে হবে। তো ইউনিভার্সিটি স্টুডেন্ট আমার কাছে আসে কি আসে না ঠিক নাই, তো সে বললাম যে তুমি 2 বেলা নিতে পারো, 3 বেলা নিতে পারো, 4 বেলা নিতে পারো। বলে স্যার আমি তো স্যার এত বেলা ইনসুলিন নিতে চাই না, আমাকে স্যার 2 বেলা দেন। তার রিকোয়েস্ট রক্ষার্থে আমি তাকে বললাম ঠিক আছে তুমি জেনসুলিন নাও অথবা মিক্সচার নাও, সকালে 8 রাতে 6 নেবা, ভিউরাগ্লিপিন মেটফর্মিন সেন্সিটাইজার চলতে থাকো, কিন্তু তোমার প্রতি শর্ত হলো দুপুরে যে ইনসুলিন কাজ করবে আমি কিন্তু তোমাকে সকালে দিয়ে দিচ্ছি, ভার্সিটিতে ক্লাস টাস করবা, দুপুরে সময় মতো খাবা, নয়তো কিন্তু হাইপো হয়ে যাবে। সুতরাং পেশেন্টকে এটা এডুকেট করতে হবে। আমি বললাম সকালে যে ইনসুলিন এটা খাওয়ার 2 ঘন্টা পর এবং দুপুরে খাওয়ার পর সুগারকে কন্ট্রোল করে, এই দুটো যদি বেশি থাকে সকালে ইনসুলিনটা বাড়াবা, রাতে খাওয়ার পর এবং খালি পেটে এই দুটোকে কন্ট্রোল করে রাতে ইনসুলিনটা। সুতরাং তুমি যদি দেখো রাতে খাওয়ার পর বেশি থাকছে অথবা খালি পেটে বেশি থাকছে, রাতে ইনসুলিনটা 2 বাড়াবা। ডোজ অ্যাডজাস্টমেন্টটা পেশেন্টকে শিখিয়ে দিতে হবে। টার্গেট হচ্ছে খালি পেটে আমি, তোমার যত বয়স কম, খালি পেটে আমি 6 থেকে 7 রাখতে চাই, ভরা পেটে আমি 8 থেকে 9 রাখতে চাই। কেস নাম্বার 3, 42 বছর বয়সে বিজনেসম্যান, সে গ্লিকাজাইড 60 খাচ্ছে, সকালে মেটফর্মিন খাচ্ছে 2 বেলা 2টা, ডায়াবেটিস খালি পেটে 17, ভরা পেটে 21, এইচবিএনসি 11.5। তাকে বললাম আপনাকে অবশ্যই ইনসুলিন রাখবেন। তো সে বললো স্যার আমার অসুবিধা হচ্ছে আমার খাওয়ার টাইমিং ঠিক নেই, ওই আমি যে আপনাকে বললাম যে দুপুরে খাবার কখনো জোরে আজানের সময়, কখনো মাগরিবের সময়, কখনো আসরের সময় খাওয়ার ঠিক নেই। আমি তাকে বললাম আপনাকে যেহেতু বিজনেসম্যান অ্যাফোর্ডেবল, তার জন্য আমার বেস্ট রেজিমেন হবে বেসাল প্লাস রেজিমেন। তাকে আমি বললাম আপনি নবরেপিড এবং এসপার্ট একটা ইনসুলিন 3 বেলা খাওয়ার 5 মিনিট আগে নেবেন, আর একটা বেসাল ইনসুলিন রাত 10টায় নেবেন, সেন্সিটাইজারটা চলতে থাকুক,
ডোজ অ্যাডজাস্টমেন্টটা খুব সহজ। খালি পেটে বাড়লে রাতেরটা বাড়াবেন, 3 বেলা ভরা পেটে বাড়লে 3 বেলা, খাওয়ার আগে যেটা নিচ্ছেন সেটা বাড়াবেন। হ্যাঁ, ডোজটা আপনার টার্গেট হলো খালি পেটে 6 থেকে 7, ভরা পেটে 8 থেকে 9। কেস নাম্বার 4, 42 বছর বয়সে একজন চা বিক্রেতা আমার কাছে আসে যে আমি গ্লিমিপয়েড পাচ্ছি 4 মিলিগ্রাম, সাথে মেটফর্মিন পাচ্ছি, ডায়াবেটিস আমার খুব আনকন্ট্রোল, আপনাকে অবশ্যই ইনসুলিন শুরু করতে হবে, কিন্তু ডায়াবেটিস যেহেতু অনেক বেশি, প্রিমিক্স দিয়ে ওর সুগার কন্ট্রোল করা যাবে না। তাকে বললাম যে আমি আপনাকে 2টা ইনসুলিন দিচ্ছি, মিশিয়ে দিবেন, কারণ সে বেজন ক্লাস ইনসুলিন এফোর্ড করতে পারবে না। তাকে বললাম আপনি রেগুলার ইনসুলিন দিনে 3 বেলা নেবেন, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন দিবেন দিনে 2 বার, সকালে 2টা ইনসুলিন একসাথে মিশিয়ে নেবেন, আগে নেবেন শর্ট, পরে নেবেন ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, নিয়ে একই সিরিঞ্জে নিয়ে একই খোঁচায় দিয়ে দিবেন। দুপুরে শুধু শর্ট অ্যাক্টিং নেবেন, রাতেও 2টা ইনসুলিন মিশিয়ে নেবেন। তাকে আমি ডোজ অ্যাডজাস্টমেন্টটা শিখিয়ে দিলাম যে নাস্তার পরে বেশি হয়ে যায় সকালে একটা বাড়াবেন, দুপুরে খাওয়ার পর বেশি হয়ে যায় দুপুরে একটা বাড়াবেন, রাতে খাওয়ার পর বেশি হয়ে রাতে একটা বাড়াবেন, দুপুরে খাওয়ার পর বেশি হয়ে যায় দুপুরে পরিষ্কার যেটা শর্ট অ্যাক্টিং সেটাও বাড়াতে পারেন, সকালে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং বাড়াতে পারেন, যে কোনো একটা পাবেন, 2টা একসাথে বাড়ানোর দরকার নেই। খালি পেটে বেশি হয়ে যায় আপনি রাতে যে ঘোরা ইনসুলিন সেটা পাবেন। সুতরাং ডোজ অ্যাডজাস্টমেন্ট, যদিও অনেক সময় যারা দেখবেন যে পড়াশোনা কম বলে স্যার আমি এটা বুঝতেছি না, আমি পেটে 8-এর বেশি, ভরা পেটে 10-এর বেশি হয়ে ইনসুলিন 2 করে বাড়ায় দিন, বা আমার কাছে যখন আসেন আমি তখন আপনাকে ডোজ অ্যাডজাস্ট করে দিব। সাথে যদি কোনো একটু পড়াশোনা জানে, ক্লাস 9, 10 বা ইন্টারমিডিয়েটে পড়ছে, সাথে কেউ থাকলে তাদেরকে বুঝিয়ে দিয়ে ওরা ডোজ অ্যাডজাস্ট করতে পারে। 2-3বার আমি কি করছি রোগীকে আমি বুঝাই যে আপনি দেখেন এই রিপোর্টের ভিত্তিতে আমি এইভাবে ডোজ অ্যাডজাস্ট করছি, তারপরে পেশেন্ট করতে পারবে। ফাইনাল কেস, 78 বছর বয়সে একজন রিটায়ার্ড সার্ভিস হোল্ডার, চাকরি থেকে রিটায়ারমেন্টে গেছে, বহুদিন পর্যন্ত ফলো আপে নাই, গ্লিমিপয়েড 2 মিলিগ্রাম পাচ্ছে, মেটফর্মিন 3 বেলা পাচ্ছে। পেশেন্টের ডায়াবেটিস খালি পেটে মোটামুটি ভালো আছে, ভরা পেটে বেশি, HbA1c বেশি, পেশেন্টের ইউরিনারি ঠিক আছে, ক্রিয়েটিনিন বেশি। তার মানে কি এটা হয়তো সিকেডি হতে পারে। পেশেন্টকে আমি বললাম যে, এবং পেশেন্টের গত 3 মাসে 2 বার হাইপোগ্লাইসেমিয়া হয়েছে, পেশেন্টকে বললাম যে আপনি ক্রিয়েটিনিন বেশি, আপনার জন্য মেটফর্মিন কন্ট্রাইন্ডিকেটেড, কারণ মেটফর্মিন eGFR 30 নিচে আসে দেওয়া যাবে না, সিকেডা তো দেওয়া যাবেই না। তো পেশেন্টের খালি পেটে যেহেতু ঠিক আছে, আমি বললাম যে ঠিক আছে আপনি শুধু আমি একটা ইনসুলিন দিচ্ছি দিনে 3 বেলা নেবেন, এটা আপনার ভরা পেটে সুগারটাকে কন্ট্রোল করবে, এবং যেহেতু সিকেডি আছে, খাওয়া দাওয়ার টাইমিং ঠিক নেই পেশেন্ট, এবং হাইপোগ্লাইসেমিয়া হিস্ট্রি আছে, পেশেন্ট বলবেন আপনি খাওয়ার পরে নেবেন। সুতরাং এই পেশেন্টের জন্য আমি বললাম যে আপনি খাওয়ার জাস্ট পর নিন, যদিও 15 মিনিট পর পর্যন্ত এপিডেক্টিং অ্যানালগ দেওয়া যায়, এটা দিয়ে টুয়ার্ডস আফটার ব্রেকফাস্ট, এটা দিয়ে টুয়ার্ডস আফটার লাঞ্চ, এটা দিয়ে টুয়ার্ডস আফটার ডিনার, এইভাবে আপনি যদি বেশি দেখেন তাই এই ডোজটা, যেহেতু বয়স্ক তার ক্ষেত্রে আমার টার্গেট কিন্তু রিল্যাক্স, আমি বললাম যে আপনি ডায়াবেটিস 8 থেকে 10-এর মধ্যে রাখলেই হবে, এবং খালি পেটে যেহেতু তার ঠিক আছে সেই জন্য আমি তাকে লং অ্যাক্টিংটা দেই নাই। সুতরাং অল ডে সুইচ সিকেডি টার্গেট আপনি একটু রিল্যাক্স হবেন 8 থেকে 10, এবং এটাও খেয়াল রাখেন পেশেন্টের যাতে হাইপোগ্লাইসেমিয়া না হয়। হ্যাঁ, আমাদের ইনসুলিন সেভস মিলিয়নস অফ লাইফ, দিস ইজ এক্সাম্পল অফ দ্য টাইপ 1 ডায়াবেটিস। আপনি দেখেন টাইপ 1 ডায়াবেটিস ইনসুলিন পাওয়ার পর সি দ্য চেঞ্জেস। সুতরাং insulin is the best molecule to treat diabetes, there is no doubt. এটা আমি যত প্রেজেন্টেশন ইনসুলিন নিয়ে করি আমি সবখানেই দেখাই, একটা বাচ্চা ইনসুলিন শুরু করার পর দেখেন হোয়াট আর দ্য চেঞ্জেস। সে তার চিকিৎসক ডাক্তার ব্যান্টিং কে চিঠি লিখেছে, ডিয়ার ডাক্তার ব্যান্টিং, আই উইশ ইউ কাম টু সি মি, আমি আশা করি আপনি আমাকে দেখতে আসবেন, আই এম এ ফ্যাট বয় নাও, মানে আপনি বুঝতেই পারছেন তার ওজন বাড়ছে, আই ফিল ফাইন, আই ক্যান ক্লাইম্ব এ ট্রি, আমি গাছে উঠতে পারি, মার্গারেট হিজ মাদার, মার্গারেট উড লাইক টু সি ইউ, মার্গারেট আপনাকে দেখা করতে বলছে, লটস অফ লাভ ফ্রম টেডি রাইটার। সুতরাং টাইপ 1 ডায়াবেটিসের বাচ্চা এবং টাইপ 2 ডায়াবেটিস যারা বিটা সেল ডিপ্লেটেড তাদের জন্য ইনসুলিন ইজ দ্য বেস্ট মেডিকেশন। আমরা কুইজ, যারা গতদিন কুইজে পার্টিসিপেট করছেন আশা করি নিয়মটা জেনে গেছেন। আমি আজকেও বলছি, আমাদের সাথে ডাক্তার ফাতেমা আছে এবং ডাক্তার রিয়াদ আছেন, আপনারা হচ্ছেন জাজ। এক হচ্ছে আমি একটু নিয়মটা বলে দিই, সেটা হচ্ছে আমি 5টা কোশ্চেন দেখাবো, আমার নেক্সট স্লাইডে 5টা কোশ্চেন, আপনি 5টা কোশ্চেনের আনসার চ্যাট বক্সে লিখবেন, আনসার করবেন হচ্ছে সিঙ্গেল কমেন্টে। ধরেন প্রথম কোশ্চেনের আনসার হচ্ছে মেটফর্মিন লিখবেন, সেকেন্ড কোশ্চেনে হয়তো ওয়েট গেইন অর ওয়েট লস, দেখেন যে সেকেন্ড কোশ্চেনের আনসার হচ্ছে ওয়েট গেইন লিখবেন। থার্ড কোশ্চেন দেখবেন হয়তো বলা আছে HbA1c কত বেশি হলে ডায়াবেটিস, সেটা 6.5, ব্লাডার ক্যান্সার, মেটফর্মিন কখন করা যাবে না, ইনিশিয়েট করা যাবে না, eGFR less than 45। 5টা কোশ্চেনের আনসার কমা দিয়ে লিখবেন, আপনার নাম লিখবেন, আপনার ফোন নাম্বার লিখবেন, তাইলে আমরা আপনাকে পেয়ে যাব। আমি আবারও বলছি 5টা কোশ্চেন আমি নেক্সট স্লাইডে দেখাবো, 5টা কোশ্চেনে ছোট ছোট আনসার, আপনি আবার আনসার টু কোশ্চেন নাম্বার 1 2 এত কিছু লেখা থাকবে না, আপনি জাস্ট আনসার লিখবেন এবং একটা কমেন্টস করবেন, আনসারগুলো লিখবেন কমা দিয়ে, শেষ আনসার লেখার পর কমা দিয়ে ডাক্তার এম সাইফুদ্দিন লিখবেন, আপনার ফোন নাম্বার লিখবেন। গতদিন আমরা দেখেছি একই সময় প্রায়
মানে 8 জন 10 জন একই মিনিটে, কিন্তু ডাক্তার ফাতেমা এবং ডাক্তার রিয়াদ আপনার খেয়াল রাখবেন, এক হচ্ছে যারা 5টা আনসারই সঠিক দিবে, খুব বেশি জটিল কোশ্চেন না, 5টা আনসারই সঠিক দিবে এবং নাম এবং ফোন নাম্বার দিবে। কেউ যদি নাম এবং ফোন নাম্বার না দেয় সে কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। সুতরাং এবং একটা কমেন্টস করবেন, বারবার কমেন্টস করার দরকার নেই। লেটস গো টু দ্য কুইজ। প্রথম কোশ্চেন, ইনসুলিন শুড বি গিভেন এট সেম সাইট অলওয়েজ। ইনসুলিন একই জায়গায় বারবার দেওয়া উচিত, ইয়েস অর নো? একটা পেশেন্টের HbA1c 10 অথবা তার চেয়ে বেশি, তাকে আপনি ইনসুলিন দিবেন না সিকেটাগপ দিবেন? দিস ইজ দ্য কোশ্চেন নাম্বার 2। মোস্ট ফিজিওলজিক্যাল ইনসুলিন রেজিমেন বেজাল বোলাস না হচ্ছে প্রিমেক্সড? ইনসুলিন পাম্প আমাদের দেশে পাওয়া যায় না পাওয়া যায় না? ইট ইজ ওয়াইজ টু কন্টিনিউ ইনসুলিন সিকেটাগপ। ইনসুলিনের সাথে সিকেটাগপ একসাথে মিশিয়ে আসলে দেওয়া উচিত, এটা দিয়ে ভালো হবে, ইয়েস অর নো? 5টা কোশ্চেন আনসার দিয়ে দিয়ে লিখবেন, ইয়েস নো যেটাই হয় কমা দিয়ে তারপর ইনসুলিন আর সিকেটাগপ লিখবেন এবং সবার শেষে আপনার নাম এবং আপনার ফোন নাম্বার। 1 মিনিট আমি সময় দিচ্ছি, আশা করি খুব বেশি প্রশ্ন খুব বেশি কঠিন হয় নাই। 1 মিনিট সময় দিচ্ছি আপনাদের। আমি আবার বলছি, ইনসুলিন একই জায়গায় বারবার দেওয়া উচিত হবে কিনা। নাম্বার 1, একটা পেশেন্টের HbA1c 10 অথবা 10% অথবা তার চেয়ে বেশি, তাকে ইনসুলিন দিবেন না সিকেটাগপ দিবেন? মোস্ট ফিজিওলজিক্যাল ইনসুলিন রেজিমেন, এটা কি বেজাল বোলাস হবে না প্রিমেক্সড রেজিমেন হবে? ইনসুলিন পাম্প আমাদের দেশে পাওয়া যায় অথবা পাওয়া যায় না? ইনসুলিনের সাথে সিকেটাগপ কম্বিনেশন দেওয়া উচিত অথবা উচিত না? আমরা 1 মিনিট অপেক্ষা করি। লটস অফ কোশ্চেন, আমার ধারণা ইতিমধ্যে হয়তো 5 জন পেয়ে যাবেন। ঠিক আছে, আমরা চলে যাই আনসারে। হ্যাঁ রিয়াদ, আপনি আনসারগুলো একটু নোট করে রাখেন, আপনার কাছে কাগজ কলম থাকে কাগজ কলমে নোট করে রাখেন, এবং অথবা এটা একটা মোবাইলে, আপনি যদি ল্যাপটপে দেখে থাকেন মোবাইলে একটা ছবি নিয়ে নেন। ইনসুলিন একই জায়গায় বারবার দেওয়া কখনোই উচিত না। কোনো পেশেন্টের HbA1c 10% অথবা তার চেয়ে যদি বেশি হয় তাহলে অবশ্যই ইনসুলিন দেওয়া উচিত। সবচেয়ে ফিজিওলজিক্যাল রেজিমেন হচ্ছে বেজাল বোলাস ইনসুলিন রেজিমেন। ইনসুলিন পাম্প আমাদের দেশে পাওয়া যায়, ইনসুলিনের সাথে সিকেটাগপ আমরা কখনোই দেওয়ার চেষ্টা করব না। দিস আর দ্য আনসার। আমি ডাক্তার রিয়াদকে অনুরোধ করবো, আপনি চ্যাট বক্সে দেখেন প্রথম যে 5 জন যারা সঠিক উত্তর সাথে নাম এবং ফোন নাম্বার দিছে, আপনি শুধু তাদের নামটা বলে দিলেই হবে। আর আমাদের ভ্যাকসিনটোর সাথে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে পেস্ট করে দিয়ে ভ্যাকসিনটো ওদেরকে আনসার পাঠাবো। আমরা যদি সব ঠিক থাকে আগামী সপ্তাহে অবশ্যই গ্রুপে পোস্ট দিয়ে দেবো, ডায়াবেটিক কিটোএসিডোসিস কিভাবে ম্যানেজ করবো সেটা করাবো নেক্সট ক্লাসে। অ্যাক্সেস মেডিকেল স্কুল এবং ভ্যাকসিন অবশ্যই, অ্যাক্সেসকে অবশ্যই ধন্যবাদ স্টুডেন্টদের ক্লাসে সুযোগ করে দেওয়ার জন্য, ভ্যাকসিন গ্রুপকে ধন্যবাদ আমাদের স্পন্সরশিপের জন্য। বাসায় থাকেন, স্টে সেফ, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ। আমরা কিছু কোশ্চেন আনসার নিতে পারি। আচ্ছা, আমরা ডাক্তার রিয়াদ তো শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিয়াদ কি শুনতে পাচ্ছেন? ডাক্তার রিয়াদ অথবা ডাক্তার ফাতেমা? জি স্যার। ঠিক আছে জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি আপনার 5 জন তো পাইছেন নাকি? জি স্যার, 5 জন পেয়ে গিয়েছি। হ্যাঁ ঠিক আছে, আপনি 5 জনের নাম আমি একটু কোশ্চেন আনসার নেই, তারপর আপনি ঘোষণা করেন। হ্যাঁ প্লিজ, আপনার যে কেউ চাইলে আনমিউট করে কোশ্চেন করতে পারবেন, আমি অপশনটা ওপেন করে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, ধন্যবাদ হ্যাঁ, আপনার জি, এত স্যার। সুন্দর একটা প্রেজেন্টেশনের জন্য। আজকে টপিক সেটা হচ্ছে কোমেট আর কোমেট এর মধ্যে আসলে পার্থক্যটা কি? ভেরি গুড কোশ্চেন, থ্যাংক ইউ সো মাচ। আমরা গতদিন যদি একটু বলছি কোমেট এবং কোমেট এক্সআর দুইটার মধ্যে পার্থক্য কি। একটা হচ্ছে ম্যাটফর্মিন, একটা হচ্ছে সাস্টেন রিলিজ ম্যাটফর্মিন। এখন সাধারণত দেখা যাচ্ছে কোমেট এবং কোমেট এক্সআর এর মধ্যে যদি আপনি পার্থক্য দেখেন বা ইনফরমেট এরিয়া মানে ম্যাটফর্মিন এবং সাস্টেন রিলিজ অথবা লং অ্যাক্টিং ম্যাটফর্মিনের যদি আপনি পার্থক্য দেখেন, ইন টার্মস অফ ডিউরেশন অফ অ্যাকশন ম্যাটফর্মিন কাজ করে 8 থেকে 12 ঘন্টা, কিন্তু সাস্টেন রিলিজ ম্যাটফর্মিন যেগুলো এরিয়া অথবা এক্সআর ফর্মুলেশন সেগুলো কাজ করলে আপনার 18 থেকে 20 ঘন্টা। সুতরাং কোনো পেশেন্টকে যদি 1 গ্রাম ম্যাটফর্মিন দেন আপনাকে অবশ্যই এক্সআর অথবা এরিয়া ফর্মুলেশন দেওয়া উচিত।
নাম্বার 2 হচ্ছে দেখা গেছে মেটফর্মিন যদি আপনি সাস্টেইন রিলিজ ইউজ করেন ওটাতে দেখা যাচ্ছে যে জিআই আপসেট হওয়ার যে ঝুঁকি এটাতে সাস্টেইন রিলিজ মেটফর্মিনে কম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ থ্যাংক ইউ। স্যার আমার আপনার যে কেউ চাইলে আনমিউট করে কোশ্চেন করে। ইয়েস দুইটা কোশ্চেন প্লিজ। স্যার একটা হচ্ছে যে একটা পেশেন্ট আমরা পেশেন্ট আসতে সাধারণত মানে 6 বেলা ব্লাড সুগার মেজার করতে পারি খাওয়ার আগে পরে মানে সকালে দুপুরে রাতে। একটা পেশেন্ট আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ বলেন প্লিজ। আরেকটা হচ্ছে স্যার প্রিমিক্স আছে। আচ্ছা আগে এটা উত্তর দিইনি। এক হচ্ছে একজন পেশেন্ট কয় বেলা ব্লাড সুগার চেক করতে পারে। আমি সাধারণত রোগীদের বলি সপ্তাহে একদিন ডায়াবেটিস মাপবেন এবং 4 বেলা মাপবেন, খালি পেটে এবং 3 বেলা খাওয়ার 2 ঘন্টা পর, নাস্তার 2 ঘন্টা পর, দুপুরে খাওয়ার 2 ঘন্টা পর, রাতে খাওয়ার 2 ঘন্টা পর। নাস্তার 2 ঘন্টা পর মানে নাস্তার প্রথম লোকমা শুরু করার পর থেকে 2 ঘন্টা পর। রোগীরা বলে যে স্যার আমি তো টিভি দেখে দেখে আস্তে আস্তে নাস্তা করি 8টা থেকে 8:30 পর্যন্ত, 2 ঘন্টা আমি কখন থেকে মাপবো? 2 ঘন্টা মাপতে হবে প্রথম লোকমা যখন দিবেন তখন থেকে 2 ঘন্টা। সুতরাং সাধারণত আমি রোগীদের অ্যাডভাইস করি সপ্তাহে একদিন ডায়াবেটিস মাপেন, 4 বেলা মাপেন, 1 বেলা খালি পেটে এবং 3 বেলা খাওয়ার 2 ঘন্টা পরে। এডিশনাল আপনি 3 বেলা খাওয়ার আগেও কিন্তু মাপতে পারেন, কিন্তু আমি সাধারণত রোগীদের এত বেলা মাপতে বলি না। আর খাওয়ার আগে মাপলে আরেকটা অসুবিধা হচ্ছে অনেক সময় খাওয়ার আগে যদি দেখে যে ডায়াবেটিস মোটামুটি ঠিক আছে, রোগীরা অনেক সময় দেখা যায় যে ইনসুলিন ডিসকন্টিনিউ করে। যার ফলে আমি সাধারণত খালি পেটে এবং 3 বেলা খাওয়ার 2 ঘন্টা পর ডায়াবেটিস দেখতে বলি সপ্তাহে একদিন। কিন্তু যখন আপনার ইমার্জেন্সি রোগী অপারেশন জন্য হসপিটালে যাওয়া ভর্তি, অপারেশনের জন্য ওয়েট, ঢাকা মেডিকেল অথবা আমি যেখানে চেম্বার করি আমি বলি যে প্রত্যেকদিন 4 বেলা সিস্টার বাই মাপে। আর যাদের হাইপোগ্লাইসেমিয়ার জন্য বা সুগার গুড কন্ট্রোলের জন্য আরেকটু বেশি মাপার দরকার তাদের কিন্তু সপ্তাহে 2 দিন 4 বেলা করে মাপার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সেকেন্ড কোশ্চেন প্লিজ। আরেকটা প্রশ্ন হচ্ছে যে একটা পেশেন্টকে আমরা প্রিমিক্স কিভাবে শুরু করব এবং স্প্লিট মিক্স কিভাবে শুরু করব স্যার? আচ্ছা এক হচ্ছে ইনসুলিন প্রিমিক্স হচ্ছে দিনে 2 বেলা দিবেন, সকালে এবং রাতে দিবেন। আপনি ওজন ওয়াইজ আমি বলেছি ইনসুলিন শুরু করার টোটাল ডোজ হবে 0.1 থেকে 0.2 ইউনিট পার কেজি, মানে 60 কেজি একজন মানুষের জন্য 6 থেকে 12 ইউনিট করে শুরু করবেন। ইনসুলিন সবসময় একটু অল্প ডোজে শুরু করাই বেটার, কারণ 20 মিনিটেই হাইপো হয়ে গেলে পেশেন্টটা খুব ডিসকারেজড হয়ে যায়। আপনি 8 ইউনিট করে শুরু করেন, সকালে 4 রাতে 4 অথবা সকালে 6 রাতে 6, নো প্রবলেম। স্প্লিট মিক্স হলে আমরা সাধারণত সকালে দুপুরে রাতে 4 ইন্টারমিডিয়েট অ্যাক্টিং যেটা সেটাও 4 করে শুরু করি। যারা অনেকদিন পর্যন্ত মুখে ওষুধ খাচ্ছে, যাদের ডায়াবেটিস খুব গ্রসলি আনকন্ট্রোল, তাদের ক্ষেত্রে আমরা হয়তো একটু বেশি করে শুরু করি। সবসময় অল্প করে শুরু করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ এবং সেফ, এটা সবসময় মনে রাখবেন। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা একজনে আরো কোশ্চেনের আগে আমি ওই যে চ্যাট বক্সে দুইটা কোশ্চেন আছে। একটা হচ্ছে মেটফর্মিন এক্সআর 2-3 বেলা দেওয়া যায় কিনা। এটা সাধারণত দেওয়া দরকার নাই। মেটফর্মিন এক্সআর আমরা সর্বোচ্চ 2 বেলা দিই। কিছু পেশেন্টে আপনি 3 বেলাও দিতে পারেন, সাধারণত আমরা 2 বেলা দিই। 3 বেলা দিলে আমরা প্লেন মেটফর্মিন দিই, এক্সআর দিলে সাধারণত 1 বেলা অথবা 2 বেলা দিই। লিনাগ্লিপটিনে একজন জিজ্ঞেস করছে, লিনাগ্লিপটিনের ম্যাক্সিমাম ডোজ মিনিমাম ডোজ হচ্ছে 5 মিলিগ্রাম, সুতরাং লিনাগ্লিপটিন 2 বেলা দেওয়ার কোনো সুযোগই নাই। লিনাগ্লিপটিনের ম্যাক্সিমাম এবং মিনিমাম ডোজ দুইটাই সমান, সেটা হচ্ছে 5 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি। এটা দিনে যে কোনো একবার দিতে হয়। আচ্ছা আরেকজন জিজ্ঞেস করছেন ওরাল ড্রাগ নেওয়ার পর যদি ব্লাড সুগার ইম্পেয়ার্ড গ্লুকোজ স্টেজে থাকে তবে ইনসুলিন স্টার্ট করা কি উচিত? HbA1c 7.8। কোন পেশেন্ট, প্রশ্নটা হচ্ছে কোন পেশেন্ট মুখে ওষুধ পাচ্ছে HbA1c 7.8 ইনসুলিন শুরু করতে হবে কিনা। আমার ধারণা আপনার দেখতে হবে মুখে ওষুধ কি পাচ্ছে এবং কি ডোজে পাচ্ছে। সুতরাং যদি ম্যাক্সিমাম ডোজ না হয় বা 50 সিক্রেট আগের ক্ষেত্রে 50% অফ ম্যাক্সিমাম ডোজ না হয়, আপনি মুখে ওষুধ অ্যাড করার সুযোগ আছে। একজন জিজ্ঞেস করছে ইনসুলিন যদি বাচ্চাদের দেই, ইফেক্ট অফ ইনসুলিন ইন নিউনেট ইন ইনসুলিন ডিপেন্ডেন্ট। এক হচ্ছে বাচ্চাদের আপনি ইনসুলিন কিন্তু একদম নিউনেট, একদম জাস্ট একটা বর্ন একদম 28 দিনের কম বাচ্চা যদি টাইপ 1 ডায়াবেটিস হয়, আপনি ইনসুলিন সব বয়সে সেফ, মুখে ওষুধ আমরা দেই না। একজন জিজ্ঞেস করছে বিএমআই হাই হলে ইনসুলিন কিভাবে দেবো। আমি ইতিমধ্যেই বললাম, আপনি প্রথমে যদি ওয়েট দেখবেন, রোগীর ওজন 80 কেজি, আপনি 0.1 থেকে 0.2 ইউনিট পার কেজি মানে হচ্ছে 8 থেকে 16 ইউনিট করে পার ডে শুরু করবেন। বডি ওয়েট অনুসারে 0.1 থেকে 0.2 ইউনিট পার কেজি করে আপনি শুরু করবেন। আমি সাধারণত 0.1 ইউনিট দিয়ে শুরু করি, একটু কম দিয়ে শুরু করাটাই বেটার। আচ্ছা একজন জিজ্ঞেস করছে স্যার ডায়াবেটিস ডায়াগনোসিস হওয়ার সাথে সাথে যদি আমি ইনসুলিন শুরু করি এবং বিটা সেলকে রেস্ট দিই, এটা খুব ভালো কিনা। আমি অন্তত 3 জন প্রফেসরকে চিনি যাদেরকে আমি চিকিৎসা করি, যারা ইতিমধ্যে প্রফেসর, যারা জীবনে কোনো মুখে ওষুধ খায় নাই, তারা শুরু থেকেই ইনসুলিন দিচ্ছে। সুতরাং ইনসুলিন শুরু থেকে কেউ যদি নিতে চায়, দ্যাট ইজ ভেরি গুড, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। আচ্ছা আরেকজন জিজ্ঞেস করছে ইনসুলিন আরবিএস অথবা HbA1c এক হচ্ছে একজন জিজ্ঞেস করছে যে ব্লাড সুগার অথবা HbA1c দেখে ইনসুলিনের ডোজ শুরু করবেন কিনা। আমরা সাধারণত 0.1 থেকে 0.2 ইউনিট
পার কেজি করে শুরু করি, কিন্তু যাদের ডায়াবেটিস খুব বেশি আনকন্ট্রোল অনেক সময় আমরা বেশি ডোজে শুরু করি, কিন্তু সেটা আপনারা যেহেতু জিপি করবেন আপনাদের জন্য খুব বেশি ডোজে শুরু করাটা মানে না করাই বুদ্ধিমানের কাজ হবে। আচ্ছা, চ্যাট বক্সে আরো কিছু কোশ্চেন আছে। আচ্ছা, আমরা সরাসরি আরো কিছু কোশ্চেন নেই। হ্যাঁ প্লিজ, আর কেউ আনমিউট করে কোশ্চেন চালিয়ে করতে পারেন প্লিজ। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ প্লিজ, শুনতে পাচ্ছি। স্যার, এনিমিক পেশেন্ট যাদের হচ্ছে যে সিভিয়ার এনিমিয়া আছে বা স্টেজ 4-5 সিকেডি যারা, তাদের ক্ষেত্রে দেখা যায় যে হিমোগ্লোবিন A1C টা লেভেলটা কম হয়, তো সেক্ষেত্রে কি কোনো কাট অফ ভ্যালু আছে কিনা যে এই পেশেন্টদের ক্ষেত্রে হিমোগ্লোবিন A1C টা এতটুকু হলে আমরা সিগনিফিকেন্ট ধরবো, নাকি তাদের ক্ষেত্রে আমরা হিমোগ্লোবিন A1C টা বাদ দিয়ে ফাস্টিং আর হচ্ছে পোস্টপান্ডিয়ালটাকে বেশি ইম্পর্টেন্স দিব? ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। HbA1c একটু কম আসে, একটা হচ্ছে এনিমিয়া, হিমোগ্লোবিনোপ্যাথি, তারপরে হচ্ছে আপনার পেশেন্ট যদি ডায়ালাইসিস হয়। তার মানে আমি আবারও বলছি, এনিমিয়া, হিমোগ্লোবিনোপ্যাথি, পেশেন্ট যদি ডায়ালাইসিস হয় এবং প্রেগন্যান্সি, চারটা কন্ডিশন বললাম, এনিমিয়া, হিমোগ্লোবিনোপ্যাথি, প্রেগন্যান্সি এবং পেশেন্ট যদি ডায়ালাইসিস হয়, ওইসব ক্ষেত্রে HbA1c টা একটু কম আসে। সুতরাং এইসব ক্ষেত্রে HbA1c র চেয়ে ব্লাড সুগার যে পেশেন্ট মনিটর করবো এটার উপর বেশি গুরুত্ব দিবেন। সুতরাং ঠিক ওইরকম কাট অফ নাই যে কোনটাতে কত পার্সেন্ট করে কমবে, কিন্তু আমরা কোনো পেশেন্ট যখন ডায়ালাইসিস পাই, আমরা যখন সেই HbA1c রিপোর্ট নিয়ে আসে, আমরা HbA1c র চেয়ে আপনার ব্লাড সুগার প্রোফাইলের উপর বেশি গুরুত্ব দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে কত ইয়ার পর্যন্ত ডায়াবেটিস হলে টাইপ 1 বলবো। এটা আসলে আগে বলা হতো 40 পর্যন্ত, কিন্তু এখন বলা আছে যে মানে এটা যে কোনো এজেই হতে পারে, এটা এখন পর্যন্ত কোনো কাট অফ বলা উচিত না। একজন জিজ্ঞেস করছে মেটফর্মিন প্রেগন্যান্সিতে ইউজ করা যাবে কিনা। আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের 2020 গাইডলাইন অনুসারে শুধুমাত্র পিসিওএস এর ক্ষেত্রে প্রথম 3 মাস মেটফর্মিন কন্টিনিউ করবেন, আদারওয়াইজ প্রেগন্যান্সিতে মেটফর্মিন সবসময় অ্যাভয়েড করবেন। আমার ধারণা আমরা অনেকটা সময় ক্লাস নিলাম এবং কোশ্চেন অ্যাটেন্ড করলাম। আমি ডাক্তার ফাতেমা অথবা ডাক্তার রিয়াদ যিনি থাকেন, আপনারা বিজয়ী 5 জনের নাম ঘোষণা করতে পারেন। হ্যাঁ প্লিজ, শুনতে পাচ্ছি, বলেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার জিডিএম এর ক্ষেত্রে যদি মায়ের ডায়াবেটিস থাকে আর কি মানে জিডিএম যদি থাকে তাহলে ওই জিডিএম এর ডাক্তার মাইসুম সোহান। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার জিডিএম এর ক্ষেত্রে স্যার ডাক্তার ফাতেমা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, আগে আমরা একটু বিজয়ের নাম শুনে আসি। ফাতেমা আপনি বলবেন না রিয়াদ বলবে? স্যার আমি বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শুধু নামটা বলে দেন। আচ্ছা স্যার, হচ্ছে মুহাইমিনুল কবির, ডক্টর মারজান, নিলয়, তারপর হচ্ছে নাদিমুল ইসলাম, আর হচ্ছে ডক্টর সাদ করিম। ওকে, আপনি ওই অ্যাক্সেস মেডিকেল গ্রুপে একটু পোস্ট দিয়ে দিবেন, শুধু নাম দিয়ে, ফোন নাম্বার দেওয়ার দরকার নাই। হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা ভ্যাকসিনকোর সাথে, ওখানে নাম এবং ফোন নাম্বার দিবেন। ভ্যাকসিনকোর লোকজন এখানে আছে, ওরা ওই ফোন নাম্বারে কমিউনিকেট করে ওদেরকে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। জি স্যার। আচ্ছা, এখন থ্যাংক ইউ। আচ্ছা, ভ্যাকসিনকো থেকে কে আছেন? ভোট অফ থ্যাঙ্কস কে দিবে? জালাল তো আছেন মনে হচ্ছে। স্যার আমি আছি স্যার। স্যার আমি বলবো স্যার? হ্যাঁ, আপনাদের কে আছে না? আপনি দিবেন ভোট অফ থ্যাঙ্কস? জি স্যার, আজকে আমি কথা বলবো আর কি। হ্যাঁ হ্যাঁ, শিওর। আমাদের ভ্যাকসিনকোর পক্ষ থেকে মিস্টার জালালউদ্দিন, আইএসএম ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ওনাকে ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ইয়েস। Learned speaker and respected doctors, assalamu alaikum. On behalf of Beximco Pharma, I am MD Jalaluddin, Regional Sales Executive, would like to give thanks for giving us chance to arrange this type of webinar. Actually, today's topic was very excellent and delivered very nicely with our honorable speaker, Saifuddin sir. And Beximco Pharma always try to provide good quality products along with our solid products. That means Traneta, Glipita, Jardian, Informed Diaryl. We have also Gensulin, that also mentioned by our honorable speaker, Saifuddin sir. Gensulin available in 3 forms: Gensulin N, Gensulin R এবং Gensulin M30, both vial and cartridge.
And inshallah, we'll also thanks to Axis Medical Program for choosing Beximco Pharma. And inshallah, we will arrange this type of seminar again. And especially thank you all for present here. Assalamu alaikum. And thank you, Mr. Jalaluddin. And Dr. Riyad from Axis Medical School is there. Riyad, কি শুনতে পাচ্ছেন? রিয়াদ সম্ভবত আমাদের সাথে নাই। ডাক্তার ফাতেমা, আপনি ফাতেমা তো শুনতে পাচ্ছেন? আপনি সমাপনী ভাষণ দিয়েই আজকে এর শেষ। থ্যাংক ইউ সো মাচ। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্লিজ আপনি সমাপনী ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করছি ডাক্তার ফাতেমা হক অফ অ্যাক্সিস মেডিকেল স্কুল। স্যার আসসালামু আলাইকুম। আমি তাসিন আহমেদ হামিম, এক্সিস মেডিকেল স্কুল থেকে। হয়তো ফাতেমার নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে। স্যার এতক্ষণ এত সুন্দর করে ক্লাস নেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। এবং স্যার আপনি ভবিষ্যতে এরকম আরো সুন্দর সুন্দর ক্লাস উপহার দিবেন, এটাই আশা করে শেষ করছি আজকে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আজকের মতো আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।